ছেলে দুটো থতমত খেয়ে একে অপরের দিকে তাকালো। তারপর সাইবানকে দেখলো। আপনি মাঝখানে বাধা চাচ্ছেন কেন? বিষয়টা টাকার না, বিষয়টা হলো বেয়াদবির। ওই শালা, তুই আমার ওয়ালেট নিলি কোন সাহসে? কতবার বলেছি নেই নেই, আর শালা বলিস কাকে? মাদার চো, যা, এবার আমি নিয়েছি তোর ওয়ালেট। কার কি বা ছিঁড়বি ছিঁড়ে দেখা দেখি। দুজন দুজনের দিকে আবারও তেড়ে গেল। মাঝখানে সাইবান স্যান্ডউইচ হয়ে গেল। একেবারে যাচ্ছে তাই অবস্থা। সিকিউরিটি এসে ঘিরে ফেলল। দুজনকে একে অপরের কাছ থেকে ছাড়াতে চেষ্টা করলো। অন্যরা চেঁচিয়ে বলছে, বাইরে, বাইরে ফালান দুটোকে, বদমাশ। ইয়েস, জাস্ট থ্রো দেম আউট প্লিজ। পুরো মজাটাই মাটি করে দিচ্ছে। এই চরম বিশৃঙ্খলতার মাঝেই সাইবানের পকেটে থাকা ফোন ভাইব্রেট করে উঠল। জীবনে এই ফোন সে রিসিভ করবে না। ফোন পুরোপুরি সুইচ অফ করতে ভুলে গিয়েছে, তাই ফোন কেটে বন্ধ করার জন্য হাতে তুলতেই সে থমকে গেল। সিকিউরিটি চেঁচিয়ে তাকে কিছু বলছিল, তবে সে হাত তুলে বলে উঠল। তারপরই সকলের উদ্দেশ্যে রীতিমতো গলা ফাটিয়ে হুঙ্কার দিল, আরিয়ান, শাট দ্য ফাক আপ রাইট নাও। কেউ যদি আগামী 2 মিনিটের মধ্যে একটা টু শব্দ করেছে, তো পার্সোনালি তার ভোকাল কর্ডের ক্ষমতা আমি দেখে নেব। তার কণ্ঠস্বরে অদ্ভুতুড়ে একটা জাদুকরী ক্ষমতা ছিল বোধহয়। সিকিউরিটি, চিৎকার চেঁচামেচি করতে থাকা মানুষ, এমনকি ঝগড়ার কারণে ছেলে দুটো অবধি জমে গেল। সাইবান সকলের মাঝখানে দাঁড়িয়েই ফোন রিসিভ করলো। ইয়েস মাই প্রিশিয়াস। তার কণ্ঠস্বর এতটা নরম হয়ে উঠল যে আশেপাশের কেউ কোনো তামিল না পেয়েও ড্যাব ড্যাব করে তাকিয়ে রইল শুধু। ফোনের ওপাশ থেকে ভেসে এলো ইরামের কণ্ঠস্বর। শো শেষ হয়নি? এই তো শেষের পথে। আপনি ঘুমাননি এখনো? খুব বেশি মিস করছেন হাজব্যান্ডকে? শব্দটাতে একটা আলাদাই জোর দিল সাইবান। তির্যক হাসি ফুটল তার ঠোঁটে। ইরাম কিছুক্ষণ চুপ করে থাকলো, তারপর বলল, তুমি অনেক টায়ার্ড, বুঝা যাচ্ছে। কথাবার্তার কোনো ঠিক ঠিকানা নেই। আপনি এসে ঠিক করে দিতে পারেন, মাইন্ড করবো না। নিয়ে তো যাওনি, জিজ্ঞেস করে দেখেছো যেতে চাই কি না? হাউ ক্রুয়েল অফ মি। আপনি হানিমুনে আসতে চান, সেটা আমাকে আগে বলবেন না? আলাদিন, চেহারা দেখা না গেলেও সাইবান নিশ্চিত এখন ফোনের ওপাশে থাকা ইরামের গাল দুটো লালচে হয়ে উঠছে। উজ্জ্বল শ্যামলা ত্বকে লালচে ভাবটা দেখলে তার কেমন পাগল পাগল লাগে। ভাগ্যিস ইরাম কাছে নেই। তার কথাবার্তার ধাঁচ লক্ষ্য করে ইরাম বিষয় পাল্টে ফেলল। যাকে শো এর মাঝখানে ফোন রিসিভ করলে কিভাবে? আপনার জন্য শুধু আমার শো কেন, দুনিয়াটাও বিরতিতে পাঠাতে রাজি আছে। বুঝেছি, সিলেটে গিয়ে তোমার মাথাটা আসলেই নষ্ট হয়ে গিয়েছে। বেশি বেশি চা খাওয়ার চেষ্টা করো চায়ের দেশে বসে, তাতে যদি মস্তিষ্কের জটটা একটু খোলে। খিলখিল করে হেসে সাইবান বলল, মস্তিষ্কের জটে জটে আপনি পাকিয়ে গেছেন, এত সহজে খুলবে কি? ইরামের দীর্ঘশ্বাস ভেসে এলো। আশেপাশে কোনো শক্ত জিনিস থাকলে মাথাটা বাড়ি মেরে ঠিক করো। আর হ্যাঁ, শো শেষ হওয়ার সাথে সাথে সোজা হোটেলে গিয়ে রেস্ট নেবে, খাবে, তারপরই ঘুমাবে। আমি কালকে আর ফোন দিব না, দিলেই উল্টাপাল্টা কথাবার্তা শুরু করবে। রাখছি। যথাজ্ঞা। পার্ট টাইম আম্মু, ফুল টাইম ওয়াইফি। গুড নাইট। ব্যাড নাইট। আপনাকে ছাড়া আমার নাইট কখনো গুড হবে না। ফোনটা এবার সরাসরি কেটেই দিল ইরাম। সাইবান ঠোঁটে হাসি মেখে ফোনের স্ক্রিনের দিকে চেয়ে রইল। একেবারে জ্বালিয়ে ফেলেছে কয়েক মিনিটে। ফোন পুনরায় পকেটে ভরে মুখ তুলতেই সে ভড়কে গেল। সকলে তখনও একদম চুপ করে বাধ্য শিশুর মতো দাঁড়িয়ে তাকে দেখে যাচ্ছে। সাইবান বাঁকা হাসল। হেই, ওয়াইফি কামস ফার্স্ট। নাও, কোথায় যেন ছিলাম আমরা? ও হ্যাঁ, ঝগড়া। প্লিজ কন্টিনিউ। সিকিউরিটি। সাইবানের সঙ্গে ফোন কলটা অভাবনীয় ছিল। এখনো বুকের ভেতর ধুকপুক করছে ইরামের। ফোনটা কান থেকে নামিয়ে সামনে তাকাতেই সে অবাক হয়ে গেল। বিপরীত দিকের সোফায় বসে থাকা সামিয়া এবং সারিকা দুজনেই তার দিকে রীতিমতো হাঁ করে তাকিয়ে আছে। আজ এমনিতেই অনেকটা রাত হয়ে গিয়েছে। সামিয়া ফিরেছেন কিছুক্ষণ আগেই। সারিকা নিজের কিছু ব্যক্তিগত কাজে ব্যস্ত ছিল। আর ইরাম রাতে তৃতীয়বারের মতো উঠে যাওয়া ইজানকে পুনরায় ঘুম পাড়িয়ে নিচে নেমেছিল।
তিনজন রমণী অপরিকল্পিত এক চায়ের আসরে বসে গিয়েছে। অতঃপর সামিয়ার চোয়াল ফাঁক হয়ে গিয়েছে। অপরদিকে সারিকার চোখ দুটো রসগোল্লার মতো বড় বড় হয়ে আছে। ইরাম একটা ঢোক গিলে বলল, কি ব্যাপার, তোমরা এভাবে তাকিয়ে আছো কেন? সারিকা ইরামের হাতের ফোনের দিকে আঙুল তুলে নির্দেশ করে অবিশ্বাস্য কণ্ঠে বলে উঠল, ওয়েট, সাই শোয়ের মাঝখানে ফোন অন রেখেছে? ও তোমার কল রিসিভ করেছে? দ্বিতীয় অবিশ্বাস্য বাক্যটি ছুটে আসলো সামিয়ার তরফ থেকে, যার পরনায় হতবাক তারা। তবে ইরাম এর কারণ উদ্ঘাটন করতে পারল না। ফ্যালফ্যাল করে শাশুড়ি আর ননদের দিকে তাকিয়ে রইল। তারা এত অবাক কেন হচ্ছে, যেন সাইবান জীবনেও তাদের ফোন কল রিসিভ করেনি। আপু, আমার প্রচুর ক্ষুধা পেয়েছে, খেতে দিন প্লিজ। চুলার আগুনের তাপে রীতিমতো সেদ্ধ হয়ে যাওয়া ইরাম মুখ ঘুরিয়ে পিছনে তাকিয়ে বেশ অবাক হলো। রান্নাঘরের দরজার সামনে দাঁড়ানো কিশোর সাইবান স্কুল ড্রেস পরনে, খয়েরি টাই টেনে ঢিলে করে রেখেছে। ধূসর শার্টের উপরের কয়েকটা বোতাম খোলা। স্কুল ব্যাগটা আলগোছে ঝুলছে হাতে। ওড়না দিয়ে কপাল মুছে ইরাম বলে উঠল, ব্যাপার কি, খালামণি বাড়ি নেই? ডানে বামে মাথা নাড়ল সাইবান। সেমিনার 3 দিনের, খুলনায় গিয়েছে। ইরাম মুখ ফিরিয়ে আবার চুলার দিকে তাকালো। তার বুকটা চেপে এলো। কোচিংয়ের বেতন আগাম নিয়ে আজ সকালে চাল কিনেছে। আরেক চুলায় আলু সেদ্ধ হচ্ছে। গতকালের কিছুটা ডাল রয়ে গিয়েছে, এই দিয়ে ভাইদের খাইয়ে দেবে ভেবেছিল। একটি শুকনো ঢোক গিলে সে সাইবানকে বলল, তুমি বরং বাড়িতে গিয়ে ভাত খাও ভাই। আপু, তোমাকে লেবু শরবত করে দিচ্ছি। না, কেন? সাইবানের অবুঝ প্রশ্নে ইরাম ওড়না গলায় চেপে আরেক দফায় ঘাম মুছল। না মানে, তোমার বাড়ির খাবার নষ্ট হবে। উফ, বাড়িতে আজ রান্না হবে না। সিজ টাকা দিয়েছে, ও বাইরেই খাচ্ছে বন্ধুদের সাথে রেস্টুরেন্টে। তাহলে তুমিও রেস্টুরেন্টে যাও। তবে ইরামকে পুরোপুরি উপেক্ষা করে সাইবান হঠাৎ তার পাশে এসে দাঁড়ালো। চুলার দিকে মুখ বাড়াতেই তার চোখ জোড়া চকচক করে উঠল, যেন সোনার খনি দেখেছে। আলুর ভর্তা, ওয়াও, আমার ফেভারিট। আলুর ভর্তা, ডাল আর একটা শুকনো মরিচ। কতদিন খাই না। ভাতের মাড় গালতে গালতে জমে গেল ইরাম। সে জানে সাইবানের আলুর ভর্তা মোটেও পছন্দ না। হরেক পদের তরকারির মাঝে সে কখনোই ভর্তার দিকে চোখ তুলেও তাকাবে না। ডালও খুব একটা খেতে দেখেনি কখনো। সে না চাইতেও ছেলেটার দিকে কিছুক্ষণ অপলক চেয়ে রইল। কত যেন বয়স হবে এখন ছেলেটার, 12, 13? এর মধ্যে এত বোঝদার কবে হয়ে উঠল? ইরামকে নিষ্পলক চেয়ে থাকতে দেখে সাইবান মাথা কাত করে ডাকলো, আপু। চোখ পিটপিট করলো ইরাম। ভেজা ভেজা কিছু ঠেকলো চোখের কোণে। দ্রুত তা দূর করে ইরাম এবার ঠোঁটে মৃদু হাসি ফুটিয়ে বলল, ঠিক আছে, তুমি হাত মুখ ধুয়ে নাও, আমি খাবার দিচ্ছি। সাইবান হঠাৎ করে ইরামের কাছে এগিয়ে গেল। উচ্চতায় ছেলেটা তার কাঁধ সমান। কোনো কথা না বলে নিজের প্যান্টের পকেটে হাত ভরে সাইবান একটা টিস্যুর প্যাকেট বের করলো। সেখান থেকে টিস্যু বের করে হাত তুলল সে। দেখি দেখি। ইরামের কপাল ছুঁয়ে সে ধীরে ধীরে ঘামটুকু মুছে নিল। অতপর গলার দিকটায় চাপল অতি যত্ন নিয়ে। বকবক করে বলল, এত গরম পড়ছে, নিজে যত্ন করো না আপু। আপনি অসুস্থ হয়ে পড়লে ভাইদেরকে কে দেখবে? বুকের ভেতর ঝড় উঠল বুঝি ইরামের। বাবা চলে যাওয়ার পর শেষ কবে কেউ তাকে এভাবে আদর করেছে, তার জন্য চিন্তা করেছে, তা মনে করতে পারল না সে। ঠিক কেউ করেনি, আর কোনোদিন করবে কিনা সন্দেহ। ইরামের কি হলো বলতে পারবে না। সাইবানের হাতটা সে চেপে ধরল। মুচকি হেসে সেই হাত মুঠো করে ঝুঁকে তার আঙুলের উপর আলতো করে নিজের ঠোঁট ছুঁয়ে জানালো, এই যে, তুমি যেন আমার যত্ন নিতে পারো, তাই নিজের যত্ন নিচ্ছি না, বুঝছো? এবার লক্ষ্মী ছেলের মতো গিয়ে টেবিলে বসে পড়ো তো। আপু খাবার নিয়ে আসছে, আর দুতলায় রাহাত ভাইয়া আছে তোমার, ওকেও ডেকে দিও খেতে। সাইবান জলজলে নিষ্পাপ চোখ মেলে কয়েক পলক চেয়ে রইল ইরামের দিকে। অতঃপর তার ঠোঁটে বিস্তৃত একটা হাসি ফুটল, পবিত্রতম, সুন্দরতম। এই যে যাচ্ছি, আপু আমাকে কিন্তু ডাল বেশি দেবেন। বলেই ব্যাগ ছুড়ে লিভিং রুমের সোফায় ফেলে সাইবান ধূপধাপ শব্দ করে সিঁড়ি বেয়ে উঠতে লাগলো। রাহাত ভাই, ও রাহাত ভাই,
খাবে না? ঘুমের ঘোরে ইরাম স্বপ্ন দেখছিল নাকি স্মৃতির জগতে হারিয়ে গিয়েছিল অবচেতনভাবে বলতে পারবে না। চোখ দুটো অজান্তেই ভিজে উঠেছে তার, বদ্ধ পাপড়িতে চিকচিক করছে অশ্রুদানা। ঠিক এমন সময়েই ভাইব্রেশনের শব্দে ইরামের পাতলা ঘুম ভেঙে গেল। চোখ মেলে রীতিমতো লাফিয়ে উঠল সে। ভারী নিঃশ্বাস ফেলতে ফেলতে আশেপাশে তাকালো। ভোরের নরম আলো পর্দা গলে চুইয়ে পড়ছে ভেতরে। স্নিগ্ধ আবহাওয়া। বিছানার ঠিক পাশেই শুয়ে আছে ইরামের কলিজার ধন। ঘুমে আচ্ছন্নই যান। ছোট্ট শরীরটা মায়ের বুক ঘেঁষে পড়ে আছে, নিঃশ্বাস প্রশ্বাসের সঙ্গে ওঠানামা করছে। কি মায়া, কি কোমল! ইরাম ছেলের দিকে চেয়েই রইল। একটি আঙুলে শুয়ে শুয়ে দেখতে লাগলো তার ঠোঁট, কপাল, গাল। ছেলে তার মতোই হয়েছে অনেকটা। সৌভাগ্য তার। ছেলের মায়ায় বিভোর ইরামের অস্থির অন্তরটা ধীরে ধীরে শান্ত হয়ে এলো। ভাইব্রেশনের শব্দটা আবার হওয়ায় এবার মুখ ঘুরিয়ে নাইট স্ট্যান্ড থেকে নিজের ফোনটা হাতে তুলে নিল ইরাম। চোখ কচলে স্ক্রিনের দিকে তাকাতেই তার চক্ষু চড়ক গাছ হওয়ার দশা হলো। হোয়াটসঅ্যাপে মেসেজ এসেছে সাইবানের কাছ থেকে। নামটা ভেসে উঠতেই হঠাৎ করে ইরামের মাত্র অনুভব করা স্মৃতিটুকুর কথা মনে পড়ল। নিদারুণ নিষ্পাপ একটা চেহারা, তাতে খেলা করতে জগতের সবটুকু মায়া, আবেগ, ভালোবাসা। চোখ দুটো ছিল যেন গভীর অনুভূতির আধার। সে যখন হাসতো তখন মনে হতো তার সঙ্গে গোটা জগৎ হেসে উঠেছে। এমন মায়াবী একটা ছেলে কয়েক বছরের ব্যবধানে কি আমূল বদলে গিয়েছে। ছোট সাইবানকে ইরাম ভাইয়ের আসনে বসিয়েছিল। কোনোদিন নিজের আর দুটো আপন ভাইয়ের থেকে আলাদা চোখে দেখেনি। হাতে তুলে খাইয়ে দিয়েছে কতবার। কত শত রাত্রিতে হাতে হাত রেখে রাস্তা ধরে হাঁটতে হাঁটতে চাঁদ তারার গল্প করা হয়েছে। ইরামের রূপকথার গল্প ছেলেটা মনোযোগ দিয়ে শুনত। আত্মার সঙ্গে আত্মার বন্ধুত্ব যেন। কোনোদিন কাজিন, খালামণির ছেলে, এই ধরনের বিষয় তাদের ভাই বোনদের মাঝে আসেইনি। তারপর একদিন হঠাৎ ঝড়ে সবকিছুই বদলে গেল। এতটাই বদলে গেল যে আজকের সাইবানকে কিছুতেই সে পুরাতন সাইবানের সঙ্গে মিলিয়ে উঠতে পারছে না। যেন দুজন সর্বদাই দুটি ভিন্ন মানুষ। শেষমেশ সকল চিন্তা দূরে হটিয়ে ইরাম সাইবানের পাঠানো মেসেজটা দেখল। এটা কি? একটা ছবি। সাইবান হোটেল রুমের মেঝেতে বসে আছে। তার পরনে একটা গোলাপি রঙের স্ট্রবেরি আঁকা প্যান্ট আর হ্যালো কিটি ডিজাইনের জুতো। চোখ পিট পিট করলো ইরাম। এটা সত্যি সাইবান? মুখটা তো তার স্বামীরই। কি আশ্চর্য! গুড মর্নিং। ইরাম টেক্সট মেসেজটার দিকে পাক্কা 2 মিনিট যাবৎ তাকিয়ে থেকে এর অর্থ উদ্ঘাটন করতে পারল না। তার আর দরকার নেই। সে তাকিয়ে আছে পাঠানো ছবিটার দিকে। ড্যাব ড্যাব করে চেয়েই রইল সে পাক্কা 5 মিনিট যাবৎ। সাইবান কি পাগল হয়ে গেল? সে দ্রুত মোবাইলে টাইপিং করলো, ইজ দ্যাট হ্যালো কিটি? ও, পিরিয়ড বেস্টে। ইরামের চোখ কপালে উঠে গেল। বেস্টি? পিরিয়ড? কিসের পিরিয়ড? ও সৃষ্টিকর্তা, ইরামকে ধৈর্য দাও, ধৈর্যের ভান্ডার ঢেলে দাও। তুমি কি বলছো না বলছো আমি কিচ্ছু বুঝতে পারছি না আলাদিন। এসবের মানে কি? তোমার প্যান্টে স্ট্রবেরি কেন? আই নো, ইটস ফর রিয়েল। আই কে কারা? কোথা থেকে এলো এরা? সকাল 6টা 7 বাজে। তোমার ব্রেন সুস্থ আছে? 6, 7। 6-7 আবার কি? ইরাম ঘুম জড়ানো চোখে আঙুল ঠেসে ধরল। আপন মনে বিড়বিড় করলো, হে আল্লাহ, উঠিয়ে নাও আমাকে, না ওই জল্লাদ ছেলেটার ব্রেন থেকে শয়তানি উঠিয়ে নাও মাবুদ, আমিন। তারপরই সে রেগে মেগে টাইপিং করলো, এক্ষুনি তুমি আমার চোখের সামনে থেকে বিদায় না হলে আমি কিন্তু তোমাকে ব্লক করে দেব। করুন, আমি এক্সপার্ট ওপেনার। ব্লকও খুলতে পারি, সঙ্গে আপনার অন্তরের দরজাও। ইরাম এবার একটু বিজয়ীর হাসি হাসল। অবশেষে স্বাভাবিক ভাষায় ফিরেছে ছেলে। যাক, আমি ভেবেছিলাম তুমি গেঞ্জি ভাষা ছাড়া আর কোনো ভাষাই জানো না। গেঞ্জি বলবেন না তো, অপমান লাগে। সকাল সকাল স্ট্রবেরি মুখে না দিয়ে প্যান্টে সাজিয়ে কি প্রমাণ করতে চাইছিলে? এটাই যে বাকিদের জন্য আমি ঝুঁকি হলেও আপনার জন্য আস্ত একটা পুকি। ইরাম আরেক দফায় থামলো। পুকি আবার কি?
পুরোপুরি জানা না থাকলেও তার কেন যেন একটুখানি লজ্জা লাগলো, সে নিজেও বলতে পারবে না। একটি ঢোক গিলে দ্রুত বিষয় পরিবর্তন করলো সে। তা সাত সকালে কি করছো? তুমি তো আবার ব্রেকফাস্ট প্লাস লাঞ্চ ব্রাঞ্চের আগে ঘুম থেকে ওঠো না? উঠেছো যখন নাস্তা করে নাও। ফিরছো কখন? মিসিং ইউর ড্যাডি অলরেডি। ফালতু কথা বলবে না। কিসের ড্যাডি? তুমি কি আমার আব্বু লাগো? ফিরে আসি, পোটলাকে বোঝাবো কিভাবে ওর আব্বু লাগি আর আপনার ড্যাডি। টিল দেন কিপ মিসিং মি। সাইবান অদ্ভুতুড়ে একটা ইমোজি পাঠালো, ঠোঁট কামড়ে ধরে রেখেছে এমন। ইরাম টানা 20 সেকেন্ড চেয়ে থেকে শেষমেশ ফোনটা ফেলে মুখে হাত ঘষতে লাগলো। হে আল্লাহ, বিয়েটা যখন আলাদিনের সাথে দিয়েছো তখন আলাদিনের চেরাকটাও দিতে। চেরাক ঘষে দৈত্যকে বের করে বলতাম এই বান্দার মাথায় কি চলছে সেটা আমাকে বুঝিয়ে দিতে। পরক্ষণে আপন মনে খানিক হাসলো ইরাম, কেন তা নিজেও বলতে পারবে না। সকাল ভারী হয়েছে। ইরাম পুরো দস্তুর প্রস্তুত বাইরে যাওয়ার জন্য। আজ বিশেষ গুরুত্বপূর্ণ কাজ আছে তার। আগামী মাসের 1 তারিখ থেকে তার কম্পিউটার কোর্সের ক্লাস শুরু হয়ে যাবে। তার আগে কিছু প্রস্তুতি নেওয়া প্রয়োজন। সামিয়ার ল্যাপটপটা ঠিকঠাক চলে, ফ্রিল্যান্সিং আর অন্যান্য ভারী কাজের জন্য যথাযথ আপডেটেড না সেটি। তাই নিজের বিয়েতে পাওয়া দেনমোহরের টাকা দিয়ে ভালো দেখে একটা ল্যাপটপ কিনবে ইরাম। প্রথমে ব্যাংকে যেতে হবে টাকা তুলতে, তারপর ল্যাপটপের শোরুমে। ইজানকে একটা ঢোলা সুতির ফতুয়া আর প্যান্ট পরিয়ে নিয়ে মাথায় ছোট্ট একটা ক্যাপ দিল ইরাম। দেখতে বেশ লাগছে। ঝুঁকে ছেলের মুখে অসংখ্য চুমু আঁকতে আঁকতে সিঁড়ি বেয়ে নেমে এলো সে। আমার বাবাটা কত হ্যান্ডসাম, কুচুপু সোনা। মা মা। জননীর আদর খেতে খেতে দন্তহীন মাড়ি দেখিয়ে খিলখিল করে হাসল ইজান। হাসপাতালের জন্য বের হচ্ছিলেন সামিয়া। সিঁড়ির গোড়ায় দৃশ্যটি দেখে তিনি অপলক নয়নে চেয়ে রইলেন, মুস্কি হাসলেন। বেরোচ্ছ? ইরাম প্রশ্ন শুনে মৃদু হাসল। জি খালামণি। আমার ছেলেকে বিয়ে করেছো 1 মাস হয়ে গেল, এখনো খালামণি? সামিয়া ভ্রুকুটি করলেন। ইরাম তাতে থমকে পড়ল। তার গাল জোড়া লালচে হয়ে উঠল। এই মানে স্বামীর মাকে কি বলে? শাশুড়ি। রাইট, কিন্তু তুমি তো আমার বউ না, তুমি আমার মেয়ে, মনে থাকবে? ইরামের বুকের ভেতরটা উষ্ণতায় পরিপূর্ণ হলো। মাথা দুলিয়ে হেসে সে বলল, জি মনে থাকবে আম্মু। সামিয়া বাইরের দিকে হাঁটা দিচ্ছিলেন, তবে ইরামের ডাকটা শুনে বরফে পরিণত হলেন। শটান ঘুরে তাকালেন রমণের দিকে। চশমার আড়ালে তার চোখজোড়া বুঝি ছলছল করে উঠল। চোখজোড়া ফাঁক হয়ে রইল বিস্ময়ে। প্রায় ফিসফিস করে তিনি উচ্চারণ করলেন, কি বলে ডাকলে আমায়? আরেকবার ডাকো তো। ইরাম ইজানকে বুকে চেপে দোলাতে দোলাতে আবারও ডাকলো, আম্মু। চোখজোড়া বুঝে ফেললেন সামিয়া, যেন এই ডাকটা তাকে ধন্য করে ফেলেছে। চশমা খুলে টিস্যুতে দ্রুত চোখ মুছে নিতে নিতে তিনি জড়ানো গলায় বললেন, একদম ঠিক আম্মু, সরি। আসলে সাইবান সারিকা দুজনেই আমার মম ডেকে অভ্যস্ত। একেবারে বাঙালি মায়ের ডাক স্বাদ পাই না বহুকাল। তুমি ডাকায় একটু ইমোশনাল হয়ে পড়েছি। ব্যাপার না আম্মু, এখন থেকে আমি আপনাকে সবসময় এভাবেই ডাকবো। থ্যাংক ইউ মাই চাইল্ড। ক্রন্দন মাখা এক হাসি উপহার দিলেন সামিয়া। এমন সুন্দর মুহূর্তে হল ঘরে প্রবেশ করলো সারিকা। একটা আকাশি রঙের জর্জেটের শাড়ি পরনে, বাহুতে ঝুলছে অ্যাপ্রন, অন্য হাতে লেদারের দামি লেডিস ব্যাগ। চেম্বারের জন্য যাচ্ছে। ধবধবে সাদা হিল জোড়ায় ঠক ঠক শব্দ করে এগোচ্ছে সে। সামিয়া মেয়েকে দেখে বলে উঠলেন, সারিকা। সারিকা থামলো, মুখ ফিরিয়ে তাকালো জননীর দিকে। বলো, চেম্বারে যাচ্ছিস? হ্যাঁ। ইরামের সাথে যাও, ও ব্যাংক থেকে টাকা তুলবে। তো চেম্বারের পাশেই তো অ্যাপেলের শোরুম, নিয়ে যাস। ভুরু কুচকে ফেললো সারিকা। এক্সকিউজ মি মম, আমি অকর্মা না, কারোর চাকরও না। যার কাজ তাকে করতে বলো। তাছাড়া ওনার বেস্ট ফ্রেন্ড সুগন্ধা কোথায়? সুগন্ধা কলেজে গিয়েছে, ইনকোর্স চলছে মেয়েটার। আমি হাসপাতালে যাচ্ছি, করিম বাজারে। ব্যাংকের কাজ, টাকা পয়সার ব্যাপার, একটা বাচ্চা কোলে। তুই যা, সেফটি দরকার আছে। সারিকা নাক মুখ কুচকে এমন ভাবে ইরামকে দেখলো যেন দুনিয়ার সব থেকে বড় কোনো অকর্মণ্য মানুষকে দেখছে। তবে শেষমেশ সে মানা করলো না। ব্যাগ নাড়িয়ে তুড়ি বাজিয়ে ইরামকে বলল,
তাড়াতাড়ি আসুন মহারানী, আমার চেম্বার বসে থাকবে না আপনার জন্য। বলেই সে গটমট করে হাঁটা দিল। ইরাম কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে শেষমেশ একটা নিঃশ্বাস ফেলে পিছু নিল সারিকা। কাজগুলো হতে 1 ঘন্টার মতো লাগলো। ব্যাংক থেকে টাকা তুলে গাড়িতে করে সারিকার চেম্বারের কাছে পৌঁছালো ইরাম। চেম্বার আর শোরুম রাস্তার এপার ওপার। শোরুমে ঢুকতেই তাদের বসার জন্য চেয়ার দেয়া হলো। স্টাফরা বেশ মিষ্টি ভাষায় ইরামের সকল প্রয়োজন অনুযায়ী ল্যাপটপ মডেল দেখাতে লাগলো। আরও 1 ঘন্টার যাচাই বাছাই শেষে ইরাম স্থির হলো ম্যাকবুক এয়ার M3 মডেলে। 1,25,000-এর মূল্য শোধ করে জিনিসটা কিনতে যদিও তার ভীষণ অস্বস্তি কাজ করেছে, তবুও ভবিষ্যতের জন্য একটা শক্ত ভিত্তি দরকার। কাজের খরচাই করছে সে, নিজেকে বোঝালো তা। কাগজপত্র, বিল সবকিছু প্রস্তুত হয়ে গেলে ধীর পায়ে উভয় রমণী শোরুম থেকে বেরিয়ে এলো। বাইরে এখন দুপুর প্রায়। ব্যস্ততা বেড়েছে জনজীবনের। সূর্য মাথার উপর কিরণ দিচ্ছে। রাস্তার সামনে এক পাশে ডাব বিক্রি হচ্ছে। দা দিয়ে ডাব কেটে বিক্রি করছে কিশোর বয়সী এক ছেলে। অন্য পাশে আবার ফল নিয়ে বসে হাঁক ডাক করছে ফেরিওয়ালা। সারিকার চেম্বারটা চোখে পড়ছে অদূরে, খোলাই। ভেতরে খুব সম্ভবত এখন আর কোনো অ্যাসিস্ট্যান্ট আছে। সারিকা ইরামের দিকে ঘুরলো। আপনি গাড়িতে করে চলে যান। এটুকুই, কোনো বিদায় নেই। সোজা রাস্তার ওপাশের দিকে হাঁটা দিল সারিকা। প্রাইভেট গাড়ি ডাবের ভ্যান গাড়ির সামনেই পার্ক করা। ইরাম এক হাতে ল্যাপটপের ব্যাগ আর অন্য হাতে ছেলেকে ধরে এগোলো। ইজান তার বুকে চুপটি করে লেপ্টে আছে, ঘুমে ঢুলুঢুলু করছে, তবে ঘুমায়নি। শোরুমের মেয়ে স্টাফগুলো এতক্ষণ যাবৎ তাকে বিনোদনে রেখেছিল, এখন ক্লান্ত হয়ে গিয়েছে খেলতে খেলতে। ইরাম ছেলের কপালে চুমু এঁকে চুপচাপ এগোলো গাড়ির দিকে। ঠিক এমন সময়ে এই দৃশ্যটা চোখে পড়ল তার। লাল কালো হুন্ডা বাইক, দুটো ছেলে, একজনের মাথায় হেলমেট আর একজনের মুখে মাংকি টুপি জড়ানো। ইরামের জন্য ঘটনাটা স্লো মোশনে ঘটল বুঝি। মায়ের মন সব থেকে সতর্ক। সেই সতর্কতা ইঙ্গিতে তার মস্তিষ্ক বুঝি সারা শরীরে দামামা পিটিয়ে দিল। লাল কালো বাইক, ঠিক একদিন আগে তাকে অনুসরণ করেছিল কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র অবধি। সুগন্ধার কলেজেও একই বাইক, আর আজও সারিকার চেম্বারের সামনে সেই বাইক, দুজন ছেলে। এই গরমে মুখে মাংকি টুপি, অস্বাভাবিক, ভীষণ রকমের অস্বাভাবিক। বাইকটা তীব্র গতিতে এগিয়ে আসছে। ইরাম সিদ্ধান্ত নিতে বড়জোর 5 সেকেন্ডের মতো সময় পেল। তার হাত থেকে ল্যাপটপের ব্যাগটা ধপাস করে নিচে পড়ে গেল। দু হাতের মাঝে ইজানকে বুকের ভেতর জাপটে ধরে উল্টো ঘুরে গেল সে। বাইকটা একদম তার কাছে। চালকের পিছনে বসা মাংকি টুপি পরা ছেলেটা নিজের হাতে ধরা একটা বোতল থেকে ক্ষিপ্র গতিতে কিছু স্বচ্ছ তরল ছুড়ে দিল ইরামের গায়ে। ছিটকে উঠল সবটা। অমোঘ পরিণতির জন্য নিজেকে প্রস্তুত করে ফেলল ইরাম। সবটুকু তার শরীরে লাগুক, কিন্তু ছেলে যেন বুকের কুঠুরিতে একদম সুরক্ষিত থাকুক। তবে স্রষ্টার ইচ্ছা ভিন্ন কিছুই। ঘটনার মাঝে আগমন ঘটল তৃতীয় ব্যক্তির। নারী মাত্রই বুঝি বিপদের আঁচ সবার আগে টের পায়। সারিকাও তেমনই। সে বেশি দূরে ছিল না। কিছু বুঝে ওঠার আগেই তার পা দুটো তাকে টেনে নিল ইরামের কাছে। হাতের সামনে কিছু না পেয়ে নিজের লেদারের ব্যাগটাই ছুড়ে দিল। বাইক থেকে ছুড়ে দেওয়া তরলের বেশিরভাগ গিয়ে লাগলো সারিকার ব্যাগে, বাকিটা ছিটকে গেল চারপাশে। কোথায় কোথায় গিয়ে ফোটায় ফোটায় পড়লো দেখাও গেল না। শুধু হতভম্ব চোখে উপস্থিত পথচারীরা দেখল কিভাবে লেদারের ব্যাগটা গরম তেলে ছেড়ে দেয়া মাছের মতো জ্বলে উঠল। অ্যাসিড! সারিকা বুঝল সবার আগে। তবে এই 10 সেকেন্ডের মাঝে যা হওয়ার হয়ে গিয়েছে। আশেপাশের মানুষের চিৎকার চেঁচামেচিতে ভরে গিয়েছে চারপাশ। অস্ত্র লক্ষ্যভ্রষ্ট হয়েছে দেখে বাইকার স্পিড বাড়িয়ে দিল। সেকেন্ডের মাঝে চলে যাবে লোকচক্ষুর আড়ালে। অসহায় নারী হয়তো তাদের কিছুই করতে পারবে না, তবে একজন ধ্বংসিনী মা ঠিকই পারবে। এই সত্যিটা তাদের জানা ছিল না। ইরামের মাঝে কি তীব্র বিদ্যুৎ খেলে গেল সে নিজেও বলতে পারবে না। শটান ঘুরে দাঁড়িয়ে এক হাতে পাশে থাকা ডাবের ভ্যান গাড়ির উপর রাখা দাটা তুলে নিল সে। ইবলিশের ওয়ালাদ! ঐশ্বরিক শক্তি ভর করলো বুঝি ইরামের মাঝে।
বুমেরাঙের মতো দাটা ছুড়ে দিল সে। ভারী ধাতব বস্তুটি বনবন করে ঘুরতে ঘুরতে গিয়ে বাইকের পিছনে বসে থাকা মাংকি টুপি পরা ছেলেটার পিঠ বরাবর গেঁথে গেল। ছিটকে উঠল রক্ত, সঙ্গে ভেসে এলো এক বিকট চিৎকার। অথচ বাইক চালক নিজের আহত বন্ধুটির জন্য থামল না। ওই অবস্থায় দ্রুতি বাড়িয়ে রীতিমতো কয়েক পলকের ব্যবধান রাস্তা কেটে ওপাশে হারিয়ে গেল তীব্র গতিতে। বহু দূর থেকেও পিছনে বসা ছেলেটার পিঠে ভয়ানকভাবে গেঁথে থাকা ধারালো দা স্পষ্ট দেখা গেল, যতক্ষণ না আততায়ীরা সম্পূর্ণ চোখের আড়াল হয়ে গেল। সম্পূর্ণ ঘটনাটা ঘটল মাত্র 15 সেকেন্ডের ভেতর। অতঃপর এক অশরীরী পিনপতন নীরবতা। বাকরুদ্ধ প্রত্যেকে, যেন সকলের মস্তিষ্ক বুঝে উঠতে হিমশিম খাচ্ছে সেকেন্ডের ব্যবধানে কি হয়ে গেল। ইরামের চোখে যেন আগুন ঝরছে, ফুঁসছে সে হিংস্র বাঘিনীর মতো। অথচ তার দুঃসাহসে ভরা বুকের ভেতরটা ভেঙে খান খান হয়ে গেল জগতের সব থেকে ভয়ঙ্কর কান্নার আওয়াজে। ইরামের বুকে লেপ্টে থাকা ইজান তীব্র চিৎকারে বুঝি গোটা ধরিত্রী কাঁপিয়ে দিল। ভেতর থেকে আত্মা বেরিয়ে গেল। মানুষ বোধহয় তেমনটাই অনুভব করে যেমনটা ইরাম এই মুহূর্তে করলো। ঝট করে মুখ নামিয়ে তাকালো সে। ইজানের বাম কবজি লালচে বর্ণে ছেয়ে গিয়েছে, ধীরে ধীরে ধীর ত্বক পোড়ার মতো শক্ত হয়ে যাচ্ছে। ছটফট করে কাঁদছে নাজুক শিশুটি। আমার আব্বু। ইজানের চাইতে দ্বিগুণ শক্তিতে চিৎকার দিয়ে কেঁদে ফেলল ইরাম। চারপাশে ভিড় জমে গিয়েছে, চিৎকার, চেঁচামেচি, হাঁকডাক। অথচ এত কিছুর মাঝেও ইরাম শুধুই নিজের ছেলের ছটফট করতে থাকা নাজুক শরীরটাকে দেখে যাচ্ছে। কি করবে না করবে, কোথায় গিয়ে ঝাঁপ দিলে তার বুকের ধন রক্ষা পাবে, সে মেলাতে পারছে না। এমন সময় দৌড়ে এলো সারিকা। আশেপাশের কয়েকজনকে উদ্দেশ্য করে সে চেঁচিয়ে উঠল, পানি প্লিজ, ঠান্ডা পানি কেউ জোগাড় করুন, কুইক। কয়েকজন দিকবিদিক হয়ে এদিক সেদিক ছুটে গেল। ইরাম ইজানকে নিয়ে মাটিতেই বসে পড়েছে হিতাহিত জ্ঞান শূন্য হয়ে। আমার বাবাটা প্লিজ। আম্মু সরি, আম্মু পারিনি। আম্মু তোমাকে ব্যথা পেতে দিয়েছি। আমার আব্বুটা। ঝরঝর করে অশ্রু ঝরছে ইরামের। ইজানের গগন বিদারী চিৎকার জননীকে একটু একটু করে ভেঙে চুরমার করছে। একজন পানির বোতল নিয়ে এসে পড়ল। সারিকা ইরামের পাশে বসে বোতলের সিপি খুলতে খুলতে বলল, আরে মেয়ে, এটা কাঁদার সময় না, ওর হাতটা ধরুন সাবধানে, আমি পানি ঢালছি। ইরাম দ্রুত মাথা দুলিয়ে ইজানের ক্ষত হয়ে যাওয়া হাতটা ধরল। সারিকা লালচে ত্বকের উপর পানি ঢালতে লাগলো এক নাগাড়ে। এই তো আব্বুটা। আম্মু আছে, আম্মু আছে এখানে। ছটফটিয়ে কাঁদতে থাকলো ইজান। ইরাম ছেলের মুখটা বুকে চেপে দোলাতে লাগলো। আরো দুজন পানির বোতল জোগাড় করে এনেছে। সারিকা দুটোই নিজের হাতে নিল। তারপর শটান উঠে দাঁড়িয়ে ইরামকে টেনে তুলল। জলদি হাসপাতালে যেতে হবে, চলুন চলুন। গাড়ির ড্রাইভার প্রস্তুত ছিল, ইঞ্জিনও চালু করে রেখেছে। ইরাম ছেলেকে নিয়ে ছুটে গাড়িতে উঠে গেল। সারিকা মাটিতে পড়ে থাকা ম্যাকবুকের ব্যাগটা তুলে হন্তদন্ত হয়ে ছুটল। গাড়িতে চেপে বসতেই ড্রাইভার গতি বাড়িয়ে চলতে আরম্ভ করলো। হাসপাতাল অবধি সমস্ত রাস্তাটা সারিকা ইজানের হাতে পানি ঢেলে গেল। এত সব দৃশ্যের মাঝে কারো চোখে পড়ল না যে দৃশ্যটা, সেটা হলো অদূরে সাইকেল নিয়ে দাঁড়িয়ে থাকা ইহান। ইরামের কিশোর ভাইটা এখানে এসেছিল কলেজের একটা ক্লাস মিস দিয়ে। গতকাল ইরাম তাকে ফোন করে বলেছিল আজ ল্যাপটপ কিনতে যাবে। যেহেতু ইলেকট্রনিক্স সম্পর্কে ধারণা নেই, তাই ইহানকে সাথে নিতে চেয়েছিল। কিন্তু ইহানের প্রথম ক্লাসের টেস্ট থাকায় পরে পড়াশোনা করতে বলেছিলাম। আজ সকালে টেস্ট শেষ করেই পরের ক্লাস ছেড়ে ওই বাড়িতে গিয়ে করিমের কাছ থেকে সে জেনেছে সারিকার সাথে চলে গিয়েছে ইরাম। সেখান থেকেই সে এসেছিল সোজা নিজের সাইকেল নিয়ে। সে যখন সাইকেল চালিয়ে রাস্তায় ঢুকেছে তখনই তাকে পাশ কাটিয়ে আততায়ী বাইকটা ছুটে গিয়েছে। ইহান এক লহমা সময় পেল সিদ্ধান্ত গ্রহণের জন্য। যখন সে দেখল সারিকা সামলে নিচ্ছে সবটা, তখনই সে নিজের সাইকেল ঘুরিয়ে জোরসে প্যাডেল চালালো, পিছু নিল বাইকটা। তার চোখ ক্রমশ রক্তাভ হয়ে উঠল। ইজানকে নিয়ে যাওয়া হলো সামিয়ার হাসপাতালে।
সারিকা গাড়িতে থাকতেই ফোন করে জানিয়ে রেখেছিল। পৌঁছাতেই সোজা বার্ন ইউনিটে নেওয়া হলো ইজানকে। ছেলের সঙ্গে সঙ্গে ছুটে গেল ইরাম। খবর পেয়ে সামিয়াও ছুটে এলেন। তার পরিচিত কলিগদের অনুরোধও করতে হলো না। সামিয়ার নাতি জেনে সবাই কাজে লেগে পড়ল মুহূর্তেই। বিছানায় শুয়ে ইজানের ক্ষত হয়ে যাওয়া হাতটা পর্যবেক্ষণ করছেন ডাক্তাররা। সামিয়াও ভেতরে আছেন সবকিছুর তদারকি করতে। ইরাম রুমের বাইরে দাঁড়িয়ে শুধু ছেলের তীব্র কান্না শুনতে পাচ্ছে। শরীর কাঁপছে তার। এখনো মনে হচ্ছে সবটা ভীষণ রকমের দুঃস্বপ্ন। সারিকা উদ্ভ্রান্ত হয়ে বারবার রুমের সামনে গিয়ে পায়চারি করছে। মেয়েটাও অশান্ত হয়ে উঠেছে একটা নিষ্পাপ বাচ্চার নিদারুণ কষ্টের সামনে। ইরাম দেয়াল ঘেঁষে থাকা চেয়ারে বসে নিজের মাথা চেপে ধরে রাখল। অক্সিজেনের সংকট বুঝি শরীরে, এমন ভাবে হাঁপাচ্ছে সে। চোখের সামনে জগৎটা বুঝি দুলছে। দৃষ্টি ঝাপসা, অশ্রুর কোনো বিরতি নেই। ইরাম খেয়ালও করল না কখন করিডোর বেয়ে বেশ কতক পদশব্দ শোনা গেল। শুধু সারিকার আওয়াজ কানে গেল। মিসির? সারিকার স্বামী এবং সাইবানের দুলাভাই মিসির ইকবাল দ্রুত ছুটে এলো। হাঁপাচ্ছে সে, বোঝা যাচ্ছে খবর পেয়েই দৌড়ে এসেছে। কি ব্যাপার, কি হয়েছে? বাবু কেমন আছে? সারিকা স্বামীর কাছে গিয়ে মাথা নাড়ল। বলতে পারছি না, মম আছে ভিতরে, ডাক্তাররাও এখনো অবজার্ভ করছে। মিসির সারিকাকে নিজের বুকে আগলে নিল। নিজেকে শক্তভাবে ধরে রাখলেও সারিকা আসলেই ঘাবড়ে গিয়েছিল। স্বামীর উষ্ণ বুকে নিজেকে খুঁজে পেয়ে সে চোখ বুজে ফেলল। নিজেকে শান্ত করতে চাইল। স্ত্রীর মাথায় হাত বোলাতে বোলাতে মিসির রাগান্বিত কণ্ঠে বলে উঠল, দিনে দুপুরে এটা কি ধরনের ক্রাইম? কারা করেছে এই কাজ? কেন, কি সমস্যা ওদের ওই দুধের বাচ্চাটার সাথে? টার্গেট বোধ হয় ইরাম আপু ছিল, কিছুটা ছিটকে গিয়ে ইজানের হাতে লেগেছে। কোন নিমক হারাম করবে এমন কাজ? আমি জানি। অপর একটি কণ্ঠস্বরে সকলে জমে গেল। ঝট করে ফিরে তাকালো। করিডোর বেয়ে ছুটে আসছে ইহান। সে সেই ধপাস করে ইরামের সামনে হাঁটু মুড়ে বসে বোনকে শক্তভাবে জড়িয়ে ধরল। আপু, তুমি ঠিক আছো? তোমার কোথাও লাগেনি তো? দেখি দেখি কোথায় কষ্ট হচ্ছে। ইরাম এতক্ষণ যাবৎ নিজের আলাদা একটা ঘোরের মাঝেই ছিল। তবে ভাইকে কাছে পেয়ে খপ করে তার কাজ জোড়া খামছে ধরল সে। রীতিমতো পাগলের মতো উদ্ভ্রান্ত নয়নে সে তাকালো ইহানের দিকে। তুই তুই জানিস কে? বল আমাকে এক্ষুনি। কিভাবে জানিস কে আমার কলিজায় হাত দিয়েছে? বল অরণ্য। মাথা ঝাঁকালো ইহান। বক্তিয়ার। ইরামের ভুরু কুঁচকে গেল। মিসির কাছে এসে দাঁড়ালো, শুধালো, বক্তিয়ারকে? এলাকার পার্টির ছাত্র নেতা। ইহান গড়গড় করে বলে গেল, আপু, তোমরা যখন হাসপাতালে আসছিলে তখন আমি আমার সাইকেল করে ওদের বাইকটাকে ফলো করেছিলাম। কাছে যেতে পারিনি, দূর থেকেই দেখেছি যেখানে থেমেছে। ওটা ওদের হাইট আউট, সবাই চেনে আপু। দুটো ছেলের বক্তিয়ারের চেলা। ইরাম থমকে গেল। চোখের পানিও বুঝি শুকিয়ে গেল তার। মিসির আর সারিকা একে অপরের দিকে তাকালো। মিসির বলে উঠল, কিন্তু একটা পলিটিক্যাল ইনভলভ ছেলের ইরামের উপর কিসের রাগ? আমার আপুর সঙ্গে কারো কোনো শত্রুতা থাকতেই পারে না। ওই বক্তের বাচ্চা শালা একটা কুত্তা। দেখুন গিয়ে, আপনাদের কারো মধ্যে ঘাবলা আছে। আমার বোনের ওপর দিয়ে শোধ তুলে নিয়েছে। রীতিমতো গর্জে উঠল ইহান। তবে এর বেশি কিছু করা সম্ভব হলো না। একজন ডাক্তার ভেতর থেকে উকি দিলেন। বাচ্চার মা কোথায়? একটু ভেতরে আসুন আপনি। ইরাম এক লাফে উঠে দাঁড়ালো। বাকি সব চিন্তায় তার মাথা থেকে বেরিয়ে গেল ওই মুহূর্তে শুধু নিজের ছেলে ছাড়া। ভেতরে ইজান তখনও ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। তার ছোট শরীরটা বেডে রাখা হয়েছে। হাতে ক্যানোলা সংযুক্ত, স্যালাইন বা ঔষধ জাতীয় কিছু দেয়া হচ্ছে শরীরে। ক্ষতের উপর বার্ন ক্রিমের প্রলেপ দেয়া। ছোট্ট অস্তিত্বটিকে ঘিরে এত আয়োজন, এত যন্ত্রপাতির বহর। স্যালাইনের নল দেখে ইরাম আজ কতবারের মতো শেষ হলো নিজেও বলতে পারবে না। সামিয়া তার কাছে এগিয়ে গিয়ে আগলে নিতে চাইলেন নিজের মাঝে, অথচ ইরাম সামিয়ার সাহায্য আর গ্রহণ করল না। তাকে ঠেলে বিছানার কাছে গিয়ে দাঁড়ালো। অসহ্য চোখে ঝুঁকে ছেলের মুখটা আলতো করে স্পর্শ করল। খুব কষ্ট হচ্ছে তাই না আব্বু? ইরামের গলা সম্পূর্ণ ভেঙে গিয়েছে। ডাক্তার জানালেন, আল্লাহর অশেষ রহমত যে মাইন্ড বার্ন হয়েছে,
সাথে সাথে ক্ষতে পানি ঢালার কারণে মূল বিপদটা সেখানেই কেটে গিয়েছে। তবে বয়স অনেক কম আর বাচ্চার স্কিন অনেক সেনসিটিভ, তাই আমরা 3 দিনের নিবিড় পর্যবেক্ষণে রাখবো আপাতত। ট্রিটমেন্ট চলমান থাকবে আর অনুরোধ থাকবে ধৈর্য ধরার, কেমন? ইরাম জবাব দেওয়ার মতন কোনো অবস্থাই নেই। সামিয়ায় নিজের ভেজা চোখ মুছে বললেন, থ্যাঙ্কস ডক্টর। আশেপাশের কোনো দৃশ্যেই আর আগ্রহ নেই ইরামের। সে বিছানায় বসে সাবধানে ইজানের শরীরটা বুকে তুলে নিল। নার্স তাকে সাহায্য করলো যেন ক্যানোলা ডিস্টার্ব না হয়। কাঁদতে কাঁদতে হাঁপিয়ে গিয়েছে ইজান। শরীরটা ইরামের বুকে কাদামাটির মতো দুর্বল হয়ে পড়ে থাকলো। ছেলের দিকে ঝুঁকে তার গায়ের সুবাস জোরপূর্বক গ্রহণ করতে করতে ইরামের মস্তিষ্ক সচল হয়ে উঠল একটু একটু করে। তার ছেলেকে যে বা যারা কষ্ট দিয়েছে তাদের কোনো দিন সে ক্ষমা করবে না, নিজের আপন মানুষ হলেও না। বিমানবন্দরের বাইরে পা রাখতেই দূরে অনুরাগের বাইকটা চোখে পড়ল সাইবানের। মানুষের ভিড় ঠেলে লম্বা পা ফেলে ছুট লাগালো সে। সাথে করে ওয়ালেট, ঘড়ি আর ফোন ছাড়া কিছুই আনেনি সে, ব্যাগও না। খবর পেয়েছে সে সারিকার একটা টেক্সট মেসেজ থেকে। পরে সামিয়া কল করেছিলেন। ওই অবস্থায় এমার্জেন্সি ফ্লাইট টিকিট বুক করে সে সিলেট থেকে সোজা ঢাকা এসেছে। এখন সময়টা পড়ন্ত বিকেলে গিয়ে ঠেকেছে। অনুরাগ নিজের বাইক নিয়ে সাইবানের জন্যই অপেক্ষা করছিল। অদূর থেকে বন্ধুকে দৌড়ে আসতে দেখে এবার সে সোজা হয়ে দাঁড়ালো। সাইবান কাছে আসতেই বোঝা গেল ভীষণ রকমের চিন্তিত এবং ক্রোধান্বিত সে। না চাইতেও বেশ ঝাঁজ নিয়ে সাইবান জিজ্ঞেস করলো, আমার বাচ্চা কেমন আছে? অনুরাগ যদিও উত্তরটা প্রস্তুত করে এসেছিল, তবে সাইবানের সরাসরি জিজ্ঞেস করায় কিছুটা অবাক হলো সে। তার বাচ্চা? এর আগে কখনো ইজানকে এতটা গভীরভাবে সাইবান সম্বোধন করেনি। তবে আপাতত সেসব বিশ্লেষণে না গিয়ে অনুরাগ উত্তর করলো, মাইল বার্ড অবজারভেশনে আছে। অনুরাগ কথাটা কোনো মতে শেষ করেছে কি করেনি, সাইবান হঠাৎ খপ করে তার থুতনি চেপে ধরল। অত্যন্ত আগ্রাসী ভঙ্গিতে অনুরাগকে ঠেলে বাইকের ওপর ঠেসে ধরল। হতবাক বন্ধু তার মাঝে যেন রীতিমতো অশরীরীর ভর করতে দেখল। সাইবানের উজ্জ্বল হলদেটে চেহারায় তীব্র লালচে ভাব, ভ্রুজোড়া একজোট হয়েছে ভীষণ কুঞ্চনে, পিয়ার্সিং কাঁপতে দেখা যাচ্ছে ভীষণভাবে। দাঁত কিড়মিড় করে সাইবান রীতিমতো হুঙ্কার দিয়ে উঠল, কোথায় ছিলিস তোরা? কোথায় ছিলিস তোরা বিমানের দল? অনুরাগ ব্যথা পাচ্ছে। সাইবানের হাতটা সে খামছে ধরল। কুল ডাউন সাইবান, তোর মাথা ঠিক নেই। অনুরাগকে দ্বিতীয় শক্তিতে ছেড়ে ধরে হিংস্র পশুর ভঙ্গিতে ভারী গলায় সাইবান ঘোষণা করলো, আমার প্রান্তে হাত দিয়ে ছোড়া। আল্লাহর কসম অনুরাগ, এক একটাকে ধরে মাটিতে জ্যান্ত পুঁতে ফেলবো আমি। যেমন হুট করে ধরেছিল তেমন হুট করেই অনুরাগকে ছেড়েও দিল সাইবান। তারপরই বন্ধুর অপেক্ষা না করে নিজেই বাইকের চালকের আসনে চেপে ধরল। নিজের চোয়াল চাপতে চাপতে অনুরাগ মহা বিস্ময় নিয়ে তাকে দেখল, যেন চিরকালের চেনা বন্ধুর স্থানে কোনো পিশাচ জায়গা করে নিয়েছে। এই পিশাচকে ভীষণ রকম অচেনা ঠেকল তার কাছে। তবে অনুরাগ বেশি বাহানা করল না, সাইবানকে বাইক চালাতে দিল। নিজের পিছনের সিটে উঠে বসল। কিছুক্ষণ বাদেই টের পেল কত বড় ভুল সিদ্ধান্ত ছিল সেটি। রাস্তা দিয়ে বাইক নয়, রীতিমতো প্লেন ছুটিয়ে নিল সাইবান। এতটা তীব্র গতি যে শ্বাস নেওয়াও কষ্টকর হয়ে দাঁড়ালো। রাজধানীর গাড়ির বহরের মাঝে এত বিপজ্জনক সব বাঁক কেটে গেল সাইবান যেন রেসিং ট্রাকে রেস করতে নেমেছে সে। অনুরাগ পিছন থেকে আঁকড়ে ধরে রাখলো বন্ধুকে। হাসপাতালে পৌঁছানোর আগে আমাদের ওপর ওয়ালদার কাছে পাঠানোর ব্যবস্থা করছিস শালা। না পারতে চিৎকার করে উঠল অনুরাগ। সাইবানের তরফ থেকে জবাব এলো না। বাইকের সামনে ঝুঁকে উল্টো গতি বাড়ালো সে। ছাড়িয়ে গেল ঘন্টায় 85 কিলোমিটার। অনুরাগ চোখ বুজে সৃষ্টিকর্তার নাম জপতে জপতে ভাবল, ট্রাফিক পুলিশ সব জায়গায় থাকলে রাস্তার মোড়ে মোড়ে ধরে সাইবানকে জরিমানা করা হতো আজ। শেষমেশ প্রায় 35 মিনিটের জীবন মৃত্যুর সন্ধিক্ষণে বুঝি জমকে দেখতে দেখতে হাসপাতালে পৌঁছাতে সক্ষম হলো অনুরাগ। সাইবানের কোনো ভ্রুক্ষেপ নেই। হেলমেটটা খুলে হাওয়ায় ছুড়ে দিয়ে
দৌড়ে চলে গেল ভেতরে। অনুরাগ সেটা পাকড়াও করে বাইকে রেখে কিছুক্ষণ সেখানেই দাঁড়িয়ে নিজেকে স্থির করলো। বুক এখনো ধড়ফড় করছে তার, যেন সামনেই দাঁড়িয়ে আছেন যমদূত। নিজের কপালে জমা ঘাম শার্টের হাতায় মুছতে মুছতে মুরগির মতো ছটফট করতে থাকা অন্তরকে একটু শান্ত করে সে শেষমেশ ছুটে গেল ভেতরে। হাসপাতালের পরিবেশ এখন অনেকটাই শান্ত। করিডোরে পা রাখতেই ওয়েটিং জোনে নিজের বোন সারিকা আর দুলাভাই মিসিরকে অপেক্ষারত দেখতে পেল সাইবান। সাই, ফাইনালি! সারিকা লাফিয়ে উঠল, অথচ তার প্রতি বিশেষ মনোযোগ না দিয়ে সাইবান শুধালো। কোন রুম? হাত তুলে সারিকা দেখিয়ে দিল। সাইবানের মুখটা কেমন থমথমে, তাই সে বেশি কথা বাড়ায়নি। সাইবান সোজা হাঁটা দিল। পিছনে সকলে তাকে অনুসরণ করলো নীরবে। একটি প্রাইভেট কেবিনে দেয়া হয়েছে ইজানকে। বাইরে পৌঁছাতেই কেবিনের স্বচ্ছ কাচের দেয়ালের ভেতরের দৃশ্য স্পষ্টত চোখে পড়ল সাইবানের। বিশাল বিছানায় শুয়ে আছে নাজুক শিশুটি, হাতে ব্যান্ডেজ, ক্যানোলা। পড়ন্ত বিকালের হলুদাভ রশ্মি তার শান্ত মুখটায় পড়ছে। গভীর ঘুমে আচ্ছন্ন সে। সাইবানের দৃষ্টি আটকালো ইজানের হাতের ওপর। ওই নল, স্যালাইন, ব্যান্ডেজের বহর থেকে ক্রমশ শক্ত হয়ে উঠল তার দুহাতের মুঠো। এত জোরে পাকালো সে নখ গেঁথে গেল হাতের চামড়ায়। জীবনে প্রথমবারের মতো এক ভয়ানক অনুভূতি অনুভব করল সাইবান, এক অসহায় বাবার অনুভূতি। অন্তর তার চিৎকার করে প্রতিবাদ জানাচ্ছে। ইচ্ছা হচ্ছে ছুটে গিয়ে কোনো কিছুর পরোয়া না করে ওই নাজুক শরীরটাকে নিজের বুকে চেপে ধরতে, জগতের সকল কষ্টের কাছ থেকে আড়াল করে ফেলতে। কষ্ট আসুক, যন্ত্রণা হোক, কিন্তু সব তার নিজের হোক, তার বাচ্চার কেন? নিজের ভাবনায় নিজেই খেই হারালো সাইবান। কবে থেকে ওই পোটলাটা তার এত আপন হয়ে গেল? যদি আজ হাসপাতালের বিছানায় ওই ছোট্ট শরীরটাকে না দেখতো, তবে সাইবান কি আদৌ টের পেত? কেবিনের দরজাটা নিঃশব্দে খুলল। ভেতর থেকে বেরিয়ে এলো ইরাম। সাইবান তৎক্ষণাৎ চোখ ফিরিয়ে তাকালো। তার সবটুকু রাগ ঝাঁজ ক্ষণিকের জন্য মিয়ে গেল। অশান্ত চোখজোড়া অর্ধাঙ্গিনীকে পর্যবেক্ষণ করলো আপাদমস্তক। যখন নিশ্চিন্ত হলো বাহ্যিক কোনো ক্ষতি হয়নি, শুধুমাত্র তখনই সাইবান একটি স্বস্তির নিঃশ্বাস ফেলল। পায়ে পায়ে এগিয়ে গেল সে ইরামের কাছে, যে এই মুহূর্তে অতি শান্তভাবে দাঁড়িয়েছে তার সামনে। বিষয়টা বেমানান। ইরামের চোখজোড়া কেমন যেন ফাঁপা। সাইবানের বুক কাঁপল ভীষণ। কেন তা সে নিজেও বলতে পারবে না। মাই প্রিশিয়াস। রীতিমতো ফিসফিস করে উচ্চারণ করলো সাইবান। একটি কাঁপা কাঁপা হাত বাড়িয়ে দিল। ঠিক তখনই ইরামের ডান হাতটা সজোরে চড় দিল সাইবানের গালে। মাথাটা হেলে গেল তার একপাশে, ঝুলে পড়ল রীতিমতো। সাইবান শ্বাস নেওয়াও ভুলে গেল। দুহাত মুঠো পাকিয়ে গেল দুপাশে। অত্যন্ত ধীরে মাথা কাত করে অবিশ্বাস মাখা জলজলে দৃষ্টিতে সে দেখল ইরামকে। রমণীর পাথুরে চোখ আর শুকনো নেই, ঝরঝর করে অশ্রু ঝরছে। ইরাম দুহাত ছেড়ে কেঁদে উঠল। আর কতটা কেয়ারলেস হলে তুমি বুঝতে পারবে মানুষের জীবনের মূল্য কতটুকু। আই হেট ইউ সো মাচ আলাদিন। সাইবান হন্তদন্ত হয়ে কাঠের সিঁড়ি বেয়ে উপরে উঠছে। পুরাতন মেড়ে কাঠগুলো অস্বাভাবিক শব্দ করছে। তবে আজ থামার কোনো বালাই নেই। আজ সে থেমে গেলে হয়তো জীবনটাই থমকে যাবে। মুন্সি বাড়িতে ইরামের ঘরটা 2 তলায়, একদম বারান্দা ঘেঁষে ছোট্ট একটা রুম। সাইবানের দম বন্ধকার জীবনের একটিমাত্র শান্তির আশ্রয়। ছুটতে ছুটতে সদ্য 18তে পা দেয়া সাইবান গিয়ে পৌঁছালো ইরামের রুমে। রুমটা অন্ধকারাচ্ছন্ন, লাইট জ্বালানো হয়নি বিধায় কেমন গুমোট হয়ে আছে। বাইরের রাস্তার লাইটের মৃদু আলো এসে ভেতরটাকে কেমন বিষণ্ণ করে তুলেছে। ঘরের সীমিত আসবাব এবং তৈজসপত্র পরিপাটি করে রাখা, কোথাও কোনো হেরফের নেই। পাগলা ঘোড়ার মতো ছুটতে থাকা হৃদযন্ত্র সামলে সাইবান ভিতরে ঢুকলো। অন্ধকারে চোখ শুয়ে আসার পর দৃশ্যটা নজরে এলো তার। বিছানার উপর একটি ছায়ামূর্তি, এই গরমের মাঝেও গায়ে কাঁথা চড়িয়ে মরার মতো পড়ে আছে। ওটা ইরামি। বুঝতে স্পর্শের প্রয়োজন নেই সাইবানের। ওই অস্তিত্বের ঘ্রাণটুকুও তার ভীষণ চেনা। ইরাম আপু,
হাঁপাতে হাঁপাতে ফিসফিসিয়ে উচ্চারণ করলো সাইবান। ধীর পায়ে প্রবেশ করলো ভেতরে। কোনো নড়চড় নেই। আরেক দফায় ডাকলো সে। আপু, এবার সামান্য নড়াচড়া লক্ষ্য করা গেল। ইরাম উঠল না, শুধু গায়ের কাঁথাটা আর একটু ওপরে টেনে তুলল। মৃদু গলায় উত্তর করলো, তুমি কাল আসো আলাদিন, আপু একটু রেস্ট নিচ্ছি। আপনার সাথে জরুরি কথা আছে, প্লিজ। সবসময় ইরামের কথা ভীষণভাবে মান্য করলেও আজ সাইবান কিছুই শুনল না। আজ পিছিয়ে যাওয়া যাবে না, কিছুতেই না। রুমের লাইট অন করে দিল সে। ইরাম কাঁথা সরিয়ে উঠে বসল। চোখ মুখ কুঁচকে অনেকটা বিরক্তি এবং চাপা ক্ষোভ নিয়ে দেখলো সাইবানকে। ছেলেটার মুখটা কেমন চুপসে আছে, হলদেটে চেহারায় কেমন উদ্ভ্রান্ত ভাব, আতঙ্কিত অভিব্যক্তি। আমি একটু বলে দিন না, আমি এখন কি করব? আমার কিছু ভালো লাগছে না। ইরাম নিজের কপাল ঘষল, একটি দীর্ঘশ্বাস ফেলে শেষমেশ বলল, সেই এক কাহিনী আলাদিন, আর কতদিন গোল গোল ঘুরতে থাকবে তুমি? প্লিজ আপু বলছি তো, তুমি যাও, আমি পরে তোমার সাথে কথা বলবো। না, আজকে। আপু, আপনাকে আজকে এই মুহূর্তে আমার কথা শুনতেই হবে। আমি আপনার ভাই না? আমি আপনার কাছে রাহাত ইহানের মতো গুরুত্বপূর্ণ না? ওরা আসলেও কি আপনি একই কথা বলতেন যে কালকে আসো? সাইবান হঠাৎ করে দিক বিদিক জ্ঞান শূন্য হয়ে চেঁচিয়ে উঠল। ইরামও ঝট করে রেগে গেল। এই ছেলেটা তার সঙ্গে এমন কেন করছে? বিছানা ছেড়ে শটান উঠে দাঁড়ালো সে। কি বললে তুমি? ওদের সাথে নিজের তুলনা দিচ্ছ? কোনোদিন তোমাদের মধ্যে আমি পার্থক্য করেছি আলাদিন? ইউ নো হোয়াট? হিয়াস, তুমি আমার ভাই না, তুমি আমার কাজিন। নাও গেট লস্ট। ক্ষণিকের জন্য জমে গেল সাইবান। তার মায়াবী কালো চোখজোড়া টলটলে হয়ে উঠল অশ্রুতে। ইরাম তার দিক থেকে মুখ ফিরিয়ে নেয়, চোখে দেখতে পেল না কিছুই। জানালার কাছে গিয়ে দাঁড়ালো রমণী। একটা ফ্যাকাশে হলদেটে কামিজ পরনে, বোঝাই যাচ্ছে বহুদিন যাবৎ যত্ন সহকারে ব্যবহার করা হচ্ছে। আপু, আপনি ভীষণ স্বার্থপর। একেবারে হঠাৎ করেই হুঙ্কার দিয়ে উঠল সাইবান। তার কথার বিপরীতে সবসময় শান্তভাবে মোকাবেলা করলেও আজ ইরামও পাল্টা ঝাঁজ নিয়ে বলল, হ্যাঁ, আমি স্বার্থপর, এটা আজকে বুঝেছো তুমি? আই অ্যাম সেলফিশ আলাদিন, টু মাচ সেলফিশ। রাইট। আপনি শুধু সবসময় নিজের চিন্তাই করেন, নিজের ভাইদের চিন্তাই করেন। বাকি দুনিয়ার মানুষ গোল্লায় যায়, আপনার কিচ্ছু যায় আসে না। ওরা সকলে আপনার আদরের, সকলে আপনার কাছের। শুধু আমি কোনোদিন আপনার আপন কেউ হতে পারলাম না। আমার জন্য কেউ ভাবেই না, আপনিও না। ইউ আর ফাকিং প্যাথেটিক। অ্যান্ড ইউ আর অ্যান অ্যাটেনশন সিকিং ইম্যাচিওর। তুমি আমার চোখের সামনে থেকে দূর হয়ে যাও এক্ষুনি। এরম আপু, প্লিজ একবার আমার কথাটা শুনুন। চোখের সামনে থেকে দূর হতে বলেছি তোমাকে। দেয়াল ঘেঁষে থাকা সোফায় বসে আছে সাইবান। তার হাত দুটো কপালে ঠেকানো, কোনই হাঁটুর উপর। চোখ জোড়া বুজে আছে। দগদগে ঘায়ের মতন লেপ্টে থাকা স্মৃতিগুলো আজ তাকে ভীষণ জ্বালাতন করছে। সেই দিনটির কথা স্মরণে আসছে, যে দিনটার পর সে আর কখনো ইরামের দুয়ারে গিয়ে দাঁড়ায়নি। তার জীবনের শ্রেষ্ঠ আশ্রয় সেদিন তার কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছিল। আজ বোধহয় সেই ঘটনার পুনরাবৃত্তি ঘটল নতুনভাবে। সাইবানের একটুও ব্যথা লাগেনি। শারীরিক যন্ত্রণা বলতে কিছু তার অনুভূত হয়নি, শুধু অন্তরটা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। জগতের সব থেকে অসহায় হওয়ার অনুভূতিটা ধীরে ধীরে ফিরে আসছে। অতীতের বেড়ি বুঝি নতুন করে তাকে আষ্টে পৃষ্ঠে ধরতে চাইছে। ঠিক এমন সময়েই নিজের কাঁধে একটি চিরচেনা স্পর্শ অনুভব করলো সাইবান। সে একচুল নড়ল না, অথচ মমতাময়ী বাহুজোড়া তাকে টেনে নিজের বুকে ঠেকালো। অবশেষে হাল ছাড়ল সাইবান। একটি কাঁপা কাঁপা নিঃশ্বাস ফেলে জননীকে আঁকড়ে ধরল শক্তভাবে। কোনো কথা বলল না, শুধু সামিয়ার কাঁধে মাথা রেখে চুপটি করে বসে রইল। সামিয়া ছেলের পিঠে মাথায় আদরের হাত বুলিয়ে দিলেন, নিজের অস্তিত্ব দিয়ে শান্ত করতে চাইলেন। সাইবানের মাথার চুলে আঙুল বুলিয়ে নরম গলায় বললেন, কিছু মনে করিস না মাইচান, ইরামের আসলে মাথার ঠিক নেই। কোনো মা কি পারে নিজের সন্তানকে কষ্টে দেখতে? মেয়েটা ভীষণ মানসিক চাপে আছে রে, তুই রাগ করিস না। তোর সঙ্গে এমন কিছু হতে দেখলে আমিও সইতে পারবো না। ইচ্ছে হবে কিছু একটা ধ্বংস করে ফেলি, যেখানে ইজান তো 4 মাসের নাজুক বাচ্চা। কথা বলো না প্লিজ, আমাকে একটু চুপটি করে তোমার বুকে মিশে থাকতে দাও। ফিসফিস করে বলল সাইবান।
সামিয়া তৎক্ষণাৎ চুপ করে গেলেন। ছেলেকে আরো শক্তভাবে নিজের মাঝে আগলে নিলেন। সাইবান সামিয়ার কাঁধে মাথা গুজে চোখ বুজে চুপটি করে বসে থাকলো। শুধু হাসপাতালের কেবিনের মেডিকেল যন্ত্রের মৃদু গুঞ্জনে নীরবতার মাঝে অল্প বিস্তর ছেদ পড়ল। জায়গাটা ইজানের প্রাইভেট কেবিন। বিছানায় শুয়ে আছে ছোট্ট শিশুটি। স্যালাইন বন্ধ করা হয়েছে আপাতত, পরে আবার দেয়া হবে। সময়টা এখন রাত। সামিয়া অনেক জোরাজুরি এবং রীতিমতো যুদ্ধ করে সারিকার সাথে ইরামকে বাড়ি পাঠিয়েছেন 2 ঘন্টার জন্য। ফ্রেশ হয়ে পোশাক বদলে খাওয়া দাওয়া করে আবার চলে আসবে। কিন্তু সামিয়া জানেন ইরাম 2 দণ্ড শান্তিতে বাড়িতে থাকবে না। হয়তো এর মধ্যে আবার ফিরে আসছে। কে বলতে পারে কত সময় পেরিয়েছে। বর্তমানে তিনি এবং সাইবান বসে আছেন কেবিনের সোফায়। নীরবতা ভেঙে সাইবান হঠাৎ বলে উঠল, সবকিছু আমার দোষ, তাই না মম? সামিয়া জমে গেলেন। ছেলের মাথা শক্ত করে আঁকড়ে ধরে বললেন, কে বলেছে তোকে? কি বলেনি, আমি জানি। ভুল জানিস তুই। সামিয়া আরও কিছু বলতে যাচ্ছিলেন, তবে পারলেন না। মৃদু ফুপিয়ে ওঠার শব্দ প্রতিধ্বনিত হলো কেবিন জুড়ে। বিছানার উপর ইজানের ছোট্ট শরীরটা নড়ে চড়ে উঠেছে। চোখ মুখ কুঁচকে কান্নার সূত্রপাত ঘটিয়েছে। ব্যান্ডেজ করা হাত তুলে নাড়ছে ভীষণভাবে। সাইবান মায়ের আলিঙ্গন থেকে নিজের ছাড়িয়ে তৎক্ষণাৎ উঠে গেল। বিছানার কাছে গিয়ে ঝুঁকল। নিষ্পাপ শিশুটির ছটফটানি লক্ষ্য করে তার বুকে সুনামি বয়ে গেল। হাতটার দিকে যতবার চোখ যাচ্ছে ততবার অপরাধ বোধে তার ভেতরটা মোচড় দিয়ে উঠছে। একটি আঙুল তুলে সে ইজানের গাল ছুঁয়ে দিল। নরম গলায় বলতে গেলে গলা কাঁপল তার। হেই পোটলা, মিস্টার বার্টন এন্ড ক্রাইম। স্বভাবসুলভ উৎফুল্ল কণ্ঠে বলার চেষ্টা করলেও কেমন যেন বিষণ্ণ শোনালো সবটা। ঠোঁটে ঠোঁট চেপে ফেলল সাইবান। ইজানের মাঝে কোনো ভ্রুক্ষেপ নেই আজ। অন্যান্য সময়ের মতো চোখ মেলে তাকে দেখছেও না, শুধু ফুপিয়ে যাচ্ছে। বোঝা যাচ্ছে কষ্ট হচ্ছে তার। সাইবানের চোখজোড়া চকচকে হয়ে উঠল। অনিশ্চিতভাবে হাত এদিক সেদিক বাড়ালেও সে ঠিক বুঝে উঠতে পারল না কি করবে, কি করলে ইজান শান্ত হবে। আপু, ইরাম আবুকে ডাকো। মম, মম, আবুকে। তুই পারবি। সাইবান বিহ্বল হয়ে বলছিল, কিন্তু সামিয়া তার পিঠে হাত রেখে সেই কথা থামিয়ে দিলেন। আশ্বাস স্বরূপ বললেন, তুই ওর বাবা সাইবান? বাবা শব্দটা বুঝি গোত্তা খেলো সাইবানের হৃদয়ের দুয়ারে। সামিয়া সবটাই লক্ষ্য করলেন। অভিজ্ঞ ভঙ্গিতে তিনি পরিস্থিতি সামলাতে চাইলেন। জিজ্ঞেস করলেন, তুই কখনো ওর সাথে স্কিন টু স্কিন ট্রাই করেছিস? সাইবানের ভুরু কুঁচকে গেল। স্কিন টু স্কিন, সেটা কি? মৃদু হাসলেন সামিয়া। বিছানার কাছে গিয়ে বসলেন। অত্যন্ত সাবধানে ছটফট করতে থাকা ইজানকে সাবধানে তুলে নিতে নিতে ব্যক্ত করলেন, স্কিন টু স্কিন হলো বাচ্চার সঙ্গে বাবা মার বন্ডিং এর জন্য একটা দারুণ পদ্ধতি। একটা নির্দিষ্ট সময় সরাসরি ত্বকের সঙ্গে ত্বকের স্পর্শ, মানে বাচ্চাকে বুকে ধরে রাখা বা জড়িয়ে ধরে শুয়ে থাকা। এতে বাচ্চার বডি টেম্পারেচারের ঠিক থাকে। পাশাপাশি ওরা যেহেতু সেন্সিটিভ হয়, স্কিন কন্ট্যাক্ট হলে ওরা সহজেই মানুষ চিনতে পারে, বিশেষ করে বাবা মাকে। তোকে আমি শিখিয়ে দিচ্ছি, চেষ্টা কর। সাইবান সামিয়ার কথা অনুযায়ী কাজ করল। ধীরে ধীরে নিজের পরনের শার্টের বোতামগুলো খুলে বুক উন্মুক্ত করে নিল। সোফায় হেলান দিয়ে বসল সে। সামিয়া সাবধানে ইজানকে ধরে সরাসরি তার বুকের উপর রাখলেন। সাইবানের উষ্ণ ত্বকের ছোঁয়া পেতেই ইজানের ফোপানো ক্রমশ মিয়ে এলো। তার বুকের ওপর হাত পা ছড়িয়ে এলিয়ে রইল নিশ্চুপ হয়ে। সাইবান ভীষণ রকম অবাক হলো। এতটা সহজ ছিল এই ছেলেকে শান্ত করা। বিশ্বাস হতে চাইল না তার। একটি হাত তুলে অতি সন্তর্পণে সে রাখলো ইজানের পিঠের উপর। আরামবোধক এক গোঙানি তুলে চোখ বুজে ফেলল ইজান। সাইবানের চোখ জোড়া প্রসারিত হলো, তাতে জলজল করে উঠল অব্যক্ত কিছু। পরক্ষণে তার বিষণ্ণ চেহারায় এক মায়াবী হাসি ফুটল। সামিয়া অবধি অবাক হয়ে গেলেন। মনে হলো কত বছর যাবৎ ছেলেকে তিনি এভাবে হাসতে দেখেননি। সাইবান ইজানকে নিজের বুকে আরও ঠিকঠাকভাবে শুয়ে আগলে ধরে রাখল। এক হাতে তার পিঠ আলতোভাবে চাপড়ে দিতে লাগলো। সামিয়া একটি ঢোক গিললেন। তার চোখে কেন অশ্রু জমছে
জানেন না, তাই দ্রুত বললেন, আমি একটি বাইরে ডাক্তারদের সাথে কথা বলে আসছি, তুই থাক ওর সাথে। তিনি আর দাঁড়ালেন না, কেবিনের দরজা খুলে বেরিয়ে গেলেন। সামিয়া চলে যেতে গোটা কেবিনে শুধু সাইবান আর ইজান রয়ে গেল। সোফা থেকে নিঃশব্দে উঠে দাঁড়ালো এবার সাইবান। তার বুকে লেপ্টে থাকা ছোট্ট মানুষটিকে জগতের সব থেকে মূল্যবান কিছু মনে হচ্ছে তার কাছে। একটু এদিক সেদিক হলেও বুঝি কাদামাটির ইমারতের মতো ভেঙে পড়বে সবকিছু। ইজান গভীর শ্বাস টানছে। ঝুঁকে সাইবান গুনেও দেখলো সাধারণ প্রাপ্তবয়স্ক মানুষের চাইতে অনেক বেশিবার নিঃশ্বাস প্রশ্বাস নেয় ছোট বাচ্চারা। চোখ দুটো আর বুঝে নেই ইজান। চুপটি করে পিতার বুক ঘেঁষে বুঝি সে তার হৃদযন্ত্রের স্পন্দন শুনছে। সাইবান অজান্তে ইজানকে দোলাতে লাগলো। আমার পোটলা। ইজান সঙ্গে সঙ্গে সাইবানের বুকে হাত ঠুকে প্রতিবাদ জানালো। ডাক্তার চিনে গিয়েছে নাকি? মুচকে হাসলো সাইবান, কিন্তু যখন ব্যান্ডেজে জড়ানো হাতটা দেখলো তখন আলতো করে আঙুলের ডগায় সেটি তুলে নিল। ঝুঁকে এসে সেই হাতের উপর নিজের ঠোঁট ছুঁয়ে দিয়ে এসে ফিসফিস করে বলল, বাবা খুব সরি। হুম, পোটলার জন্য বাবার তো কষ্ট কেন হচ্ছে বলো তো? সুস্থ হয়ে যাওয়া যায় না তাড়াতাড়ি? ইজানের কপালে নিজের কপাল ঠেকিয়ে চোখ বুজে রইল সাইবান। জানালা গলে আসা শীতল বাতাস ছুঁয়ে গেল উভয়কে। ছেলেকে বুকে আগলে রেখে সাইবান ধীরে বিছানার উপর আধশোয়া হয়ে বসল। বুকের ওপর শুয়ে থাকা ইজানের পিঠ চাপড়ে দিতে দিতে একদম অস্বাভাবিকভাবেই আলতো আছে সুরে সুরে সে গেয়ে উঠল, আঙুলে আঙুল ছুঁয়ে শেখালে তুমি জীবনের পথ চলা, নিজে না খেয়ে তুমি খাওয়ালে, শেখালে কথা বলা। ইজানের চোখজোড়া ঘুমে ঢুলু ঢুলু হয়ে এলো। ছোট্ট একটা হাই তুলে সে লেপ্টে গেল সাইবানের বুকে। সমস্ত কেবিন জুড়ে মৃদু কণ্ঠের গুঞ্জরণ খেলে চলল, ঐন্দ্রজালিক মায়ার মতন। বাবা তুমি আমার যত খুশির কারণ, বলো তোমার মতো করবে কে শাসন। বাবা তুমি আমার যত খুশির কারণ, বলো তোমার মতো করবে কে শাসন। সাইবান নরম গলায় গেয়ে গেল, যতক্ষণ না ইজানের ছোট্ট শরীরটা তার বুকে সম্পূর্ণরূপে শিথিল হয়ে ঘুমের জগতে পাড়ি দিল। কেবিনের বাইরে থেকে সমস্ত দৃশ্যটা চোখ মেলে নিঃশব্দে দেখে গেল ইরাম। রাত ক্রমশ গভীর হলো। ইজান ঘুমে আচ্ছন্ন। ইরাম ছেলের পাশেই শুয়েছে, চুপটি করে চেয়ে আছে জানালা দিয়ে বাইরের তারা ভরা আকাশের দিকে। সাইবান নিশ্চুপ হয়ে বসে আছে সোফায়। কেউই কারোর সাথে একটা কথাও বলছে না। কিছুক্ষণ আগে বাসায় ফিরে গিয়েছেন সামিয়া, এখন ছেলের সাথে আছে শুধু ইরাম এবং সাইবান। কতক্ষণ গাঢ় নীরবতায় কাটলো কেউই বলতে পারবে না। অবশেষে মুখ খুললেন সাইবান। অভিমান করেছেন? ইরামের তরফ থেকে জবাব এলো না। আগের মতোই চুপটি করে শুয়ে আছে, তার পিঠ সাইবানের দিকে। দরকার হলে আরো একটা চড় মারুন, তবু আমার সঙ্গে কথা বলুন প্লিজ। সাইবান নীরব আর্জি জানালো বুঝি। ইরাম এবার আর শুয়ে থাকতে পারল না। বিছানায় উঠে বসে পা ঝুলিয়ে তাকালো সামনের দিকে। তোমাকে চড় না, তোমাকে ধরে কাঁচা চিবিয়ে ফেলা উচিত। মুখ তুলে অর্ধাঙ্গিনের দিকে অপরাধী ভঙ্গিতে তাকালো সাইবান। ইরাম ছেলে নিশ্চিন্তে ঘুমাচ্ছে। নিশ্চিত হয়ে বিছানা থেকে নেমে এলো, পায়ে পায়ে এগিয়ে সোফায় বসে থাকা সাইবানের মুখোমুখি দাঁড়ালো। তুমি কি কোনোদিন শুধরাবে না আলাদিন? তোমার কি মনে হয় তোমায় থাপ্পড় দিয়ে আমি মজা পেয়েছি? আই ডোন্ট কেয়ার তুমি আগে কেমন ছিলে, কিন্তু এখন তুমি একা না। সেই জিনিসটা তোমাকে বুঝতে হবে, নিজের দায়িত্ব উপলব্ধি করতে হবে। তোমার সঙ্গে তোমার স্ত্রী আর তার বাচ্চার জীবনটাও জড়িয়ে আছে। তুমি জানো না, বোঝো না? সেখানে তুমি গিয়েছিলে এক ছাত্র নেতার সঙ্গে পাঙ্গা নিতে। আমি বুদ্ধিহীন,
আমি বুঝিনি ওই দিন কার সাথে মারামারি করে ফিরেছো তুমি। ইরামের সমস্ত বকুনি চুপচাপ হজম করে যেতে লাগলো সাইবান। রমণী যথাসম্ভব নিজের কণ্ঠ নিচু রাখার চেষ্টা করছে, তবুও মাঝে মাঝেই গলা চড়াও হয়ে উঠছে। রাজনীতি কি খারাপ জিনিস তুমি জানো না? তোদের বাচ্চা তো তুমি না। এই এক রাজনীতি মানুষের জীবন 1 সেকেন্ডে ধ্বংস করে দিতে পারে। বখতিয়ার আজ তোমার স্ত্রীর সন্তানের উপর হামলা করেছে, আগামীকাল রাস্তায় পেলে তোমার পেটে ছুরি ঢুকিয়ে দিয়ে চলে যাবে। আমি আমার পরিবার কেউ কিচ্ছু করতে পারবো না। 1 দিন 2 দিন আলোচনা হবে, ফলাও হবে, আসামিও ধরা হবে, বছর 2 মামলা চলবে, তারপর জোর খাটিয়ে রাজনীতি পরিচয় লাগিয়ে খালাস দিয়ে দেওয়া হবে। তাই চাও তুমি? হ্যাঁ। বখতিয়ার, ইরাম এত কিছু বলেছে অথচ সাইবানের মাথায় ঢুকলো শুধু বখতিয়ার নামটা। সিলেটে খবর পাওয়ার সাথে সাথেই সে চলে এসেছে ঢাকায়। এসে থেকে কাউকে কিছু জিজ্ঞেস করার সুযোগও পায়নি। কি হয়েছে, কিভাবে হয়েছে। ইরামের মুখে নামটা শুনে সাইবানের চেহারা হঠাৎ করে আগ্রাসী বর্ণ ধারণ করলো। ঝট করে তাকালো সে রমণীর মুখ পানে। ইরামের মনে হলো সে বুঝি সাইবানের চোখে আগুনের ফুলকি ভাসতে দেখেছে। শটান উঠে দাঁড়ালো বান্দা। বখতিয়ার করেছে সব, আপনি কিভাবে জানলেন? ইরাম খানিক ভ্যাবাচাকা খেয়ে ইহানের কথাটা খুলে বলল। সব শুনে সাইবানের হাতের মুঠো ক্রমশ শক্ত হয়ে উঠল। তারপর হঠাৎ করেই তার ঠোঁট জুড়ে ভয়ানক অশুভ এক হাসি ছড়িয়ে পড়ল। সেকেন্ডের ভেতর একজন মর্মাহত পিতা থেকে এক অজানা দানবে রূপান্তরিত হয়ে গেল সে। নিজের মাথার চুল টেনে ধরল সাইবানের। পাগলের প্রলাপের মতো হাসতে হাসতে বলে উঠল, Oh my god, বখতিয়ার, রাইট, মাদারফাকিং বাস্টার্ড। ওর কবরের ফলকে আমি এটাই খোদাই করব। না আলাদিন, আমি না বলেছি। আপনার কথা আমি কেন শুনবো? আমি শুধু বখতিয়ারের কথা শুনবো। ওর গলা চেপে ধরে নর্দমার পানিতে ডুবিয়ে মারার সময় ও কেমন চিৎকার করে সেটা শোনার দারুণ ক্রেভিংস হচ্ছে আমার। আলাদিন। শ্শ্, একদম চুপ। অত্যন্ত রুক্ষভাবে ইরামের ঠোঁটে আঙুল চেপে ধরল সাইবান। অতপর হালকা একটা ধাক্কা দিয়ে তাকে বিছানায় ফেলে দিল। হতভম্ব অর্ধাঙ্গিনী তার বিস্তারিত নয়নে দেখল এক রুদ্র মূর্তিকে। সাইবান ঝুঁকে এসে ইরামের দুপাশে 2 হাত রেখে খড়খড়ে গলায় বলল, দুনিয়া চেনেন? দুনিয়া আপনার আমার দুনিয়া, আর আমার দুনিয়ায় যারা হাত দেবে তাদের আল্লাহর দুনিয়া থেকে সমূলে উপড়ে ফেলে দেব আমি। আর একটু কাছে ঝুঁকে সে অশনি সংকেতের মতন ফিসফিস করে বলল। আর এক মুহূর্ত দাঁড়ালো না সাইবান। হন হন করে হেঁটে বেরিয়ে গেল কেবিনের বাইরে। পিছনে বিছানায় পড়ে থাকা হতবিহ্বল ইরাম নিজের বুক চেপে ধরল। তীব্র ক্রোধ এবং হতাশায় সমস্ত মুখ লাল হয়ে উঠল তার। কেবিনের বাইরে বেরিয়েই লম্বা পা ফেলে হাঁটতে হাঁটতে নিজের পকেট থেকে ফোন বের করে ডায়াল করলো সাইবান। উপাস থেকে রিসিভ হতেই গুরুগম্ভীর গলায় আদেশ ছুড়ে দিল, সবাইকে খবর দে, অনুরাগ নামরুদটাকে রাতের আকাশে সূর্য দেখাবো আমি। এলাকায় হয় বঙ্গি সরে থাকবে ওর, নাহলে কবর। রাজনীতির আব্বাকে চেনেও, আজকে বোঝাবো ওই আব্বার চেহারা দেখতে আমার মতন। আমি এখনো বলছি, আমরা আগে পুলিশের কাছে যাই, রিপোর্ট করে আসি। অনুরাগের কথায় গাড়ির ভেতরে থাকা সবাই প্রতিবাদ করে উঠল। সব থেকে জোরালো প্রতিবাদ জানালো নীরব। কি পুলিশ? পুলিশ ওদের বাটাও ছিড়বে না। সিনেমার ক্লাইম্যাক্সে দেখিস না, মারপিট শেষ হয়ে যাওয়ার পর পুলিশ আসে, তেমনি হবে। ডাক্তার আসিবার পূর্বে রোগী মারা গেলে ডাক্তার দিয়ে চুল ছিঁড়বে আমার। গর্জে উঠল আপনানো। তার হাতে শক্তভাবে ধরে রাখা একটা হকি স্টিক। খবর পেয়েই ছুটে এসেছে। বন্ধুর কথায় তাল মিলিয়ে নীরব আবার বলল, তোর এখনো এই দেশের আইনের প্রতি বিশ্বাস আছে? যেন অবাক হচ্ছি। ফালতু কথা বলবে না তো। আইন এমনি এমনি তৈরি করা হয়নি, বুঝেছিস? সবাই এমন বিশৃঙ্খলতায় মত্ত হয়ে থাকলে দেশটা অরাজক হয়ে যাবে। দাদাকে বের কর তো গাড়ি থেকে, বের কর। বয়স একটু বড় বলে দাদাগিরি করে খালি। মানধাত্তার আমলের চিন্তাভাবনা নিয়ে যত সব। একটা দুধের বাচ্চার গায়ে শালারা অ্যাসিড মেরেছে, এই মুরব্বি পড়ে আছে আইন আদালত নিয়ে। দাদা, আপনি গাড়ি থেকে বের হন। আপনান ঝাঁজ নিয়ে বলল। অনুরাগ বন্ধুদের কথাবার্তা শুনে শুধু একটা দীর্ঘশ্বাস গোপন করতে পারল। সাইবানদের সঙ্গে
একই ক্লাসে পড়লেও সে তাদের বয়সী নয়। 3 বছরের ব্যবধান আছে। এর কারণ দেরিতে স্কুলে ভর্তি, ক্লাস 4-এ একটু খারাপ রেজাল্ট করার কারণে তার বাবা আবার আরেক বছর সেখানেই রেখে দিয়েছিলেন। পরে 1 বছর টাইফয়েডে স্কুলমুখো হওয়া হয়নি। বয়সের ফারাক থাকলেও কোনোদিন বন্ধুদের মাঝে সেসব নিয়ে ভাবনা চিন্তা হয়নি। হ্যাঁ, টিপ্পনি অবশ্যই কাটা হয় দলের গুরুজন বলে। সে চেষ্টা করে এই ছন্নছাড়া বাউন্ডুলে দলটাকে একসাথে বেঁধে রাখতে। গাড়ি চলছে অত্যন্ত দ্রুত গতিতে। পিছনে সবাই হাঁকডাক করে কথাবার্তা বললেও আলোচনায় একদমই অংশ নিচ্ছে না সাইবান স্বয়ং। এক মনে ড্রাইভ করছে, দৃষ্টিরুক্ষ যেন মরুভূমির উত্তপ্ত রোদে তার ভুরুজোড়া কুঁচকে গেছে। ঠোঁটে ঝুলছে একটা সিগারেট, বনবন করে ঘোরাচ্ছে স্টিয়ারিং। আশপাশের গাড়ির পরোয়া করছে না। ক্ষণে ক্ষণে তার অসাবধানতার কারণে অন্যান্য বাস ট্রাক থেকে লোকজন চিৎকার করে গালমন্দ করছে। ওসবের প্রতি দেওয়ার মতো সময় কারোরই নেই আজ। প্রত্যেকে টকবক করে ফুটছে প্রতিশোধের বাসনায়। মানুষ হয়তো তারা আলাদা, তবে অনুভূতি এক। একজনের অপমান মানে সবার অপমান। সেখানে আজ সাইবানের পরিবারের সঙ্গে যা হলো তাতে শুধুমাত্র একটা আদেশের জন্যই ফুঁসছিল সবাই। সাইবান সেই আদেশটা দিতে যা দেরি করেছে, কারো ছুটে আসতে একটুও দেরি হয়নি। ঠিক কতক্ষণ সময় লেগেছে নির্দিষ্ট জায়গায় পৌঁছাতে কেউই বলতে পারবে না। প্রত্যেকেই একটা ঘোরের মধ্যে ছিল। শরীরে ফুটতে থাকা শক্তিটুকুর বিস্ফোরণ হওয়া বাকি আছে শুধু। টায়ারের কর্কশ আর্তনাদ তুলে গাড়িটা কোনো মতে থামিয়েই ড্রাইভিং সিটের দরজা খুলে বাইরে লাফিয়ে নামলো সাইবান। সামনেই একতলা একটা পুরাতন বাড়ি। সরকারি রাস্তা তৈরির নামে গত বছর এই বাড়ির বাসিন্দাদের উচ্ছেদ করা হয়েছিল। রাস্তা আর হয়নি, হয়েছে ভোগ দখল। এই বাড়িটা এখন শয়তানদের আখড়া। বাড়ি বললেও ভুল হবে। চারপাশের দেয়াল ধ্বংসে কোনো মতে স্তম্ভ মতন দাঁড়িয়ে আছে শুধু। বাকি সবাই গাড়ি থেকে নামতে নামতে সাইবান সুচারু নজরে চারপাশে তাকালো। রাত অনেক হয়েছে, একটা দুটোর কম না। শুনশান নীরবতা। ভাঙাচোরা বাড়ির ঠিক পিছনে একটা ময়লার ডোবা। সেখান থেকে ঝিঝি পোকার ডাক ভেসে আসছে। কোনো বাতি জ্বলছে না কোথাও, শুধু রাতের আকাশের তারাদের আলো ভুতুড়ে ভাবে চারিদিক আচ্ছন্ন করে রেখেছে। আমি বলছিলাম কি সাইবান, মাথাটা ঠান্ডা কর। অনুরাগ শেষ একবার বন্ধুর কাঁধে হাত রেখে বোঝাতে চাইছিল, কিন্তু সাইবান তার বুকে হাত ঠেকিয়ে ধাক্কা দিয়ে সরিয়ে দিল। তাকালো না অবধি। শেষ হয়ে যাওয়া সিগারেটটা ফেলে আরেকটা নতুন সিগারেট ধরিয়ে ঠোঁটে পড়ল। তার হাতে কোনো অস্ত্র নেই, খালি দুহাত। ওই অবস্থায় বাড়ির বাউন্ডারির ভেতর পা রাখল সাইবান। নিঃশব্দে অনুসরণ করলো অনুরাগ, নীরব এবং আফনান। হাতের হকি স্টিক বনবন করে ঘোরাতে ঘোরাতে চারপাশে দেখছে আফনান। অপরদিকে নীরব পর্দার স্ট্যান্ড থেকে মোটা লোহার রড খুলে এনেছে। যদিও এই কাজে সায় নেই, তবুও অনুরাগ নিহায়েত খালি হাতে আসতে পারেনি। তার প্যান্টের পকেটে পকেট নাইফ আছে, যেটা খুব বেশি প্রয়োজন না হলে সে ব্যবহার করতে চাইছে না। এগোচ্ছে সাইবান। তার চলনে শিকারীর ছাপ, পা দুখানা বাঘের থাবার মতন। মাটিতে লাগছে ঠিকই, অথচ শব্দ হচ্ছে না। চোখ জোড়া অশনি সংকেতের মতো জলজল করছে। বাড়ির ভেতর থেকে মানুষের কোনো সাড়া শব্দ আসছে না। আফনান ফিসফিস করে শুধালো, কুত্তাগুলো এখানে আছে, পালিয়ে যায়নি তো আবার? সাইবন তির্যক হাসল। পালিয়ে যাবে কোথায়? পাতালে? না, পুরুষটাকে খুঁজতে আমার পাতালও ফুটতে হবে না। পাতাল স্বয়ং ও হিউম্যান ওয়েস্টটাকে ঠেলে আমার পায়ে এনে ফেলবে। টার্গেট কি? মাথা ফাটাবো নাকি থুতা? নীরব জিজ্ঞেস করলো। এই প্রশ্নের উত্তর সাইবান দিল না, বরং এগিয়ে গেল সামনে, একেবারে বাড়িটার বারান্দার কাছে। কোনো সাবধানতাও নেই তার মাঝে। যে কোনো মুহূর্তে ভেতরে লুকিয়ে থাকা কোনো জীব তার উপর ঝাঁপিয়ে পড়তে পারে, এই বোধটুকুর অভাব তার অবয়বে। সিগারেটে লম্বা একটা শুকটান দিয়ে তামাটে ধোয়া বাতাসে উড়িয়ে নিজের পরনের জ্যাকেট খুলতে লাগলো সাইবান। ঠোঁটের একপাশে সিগারেট রেখে কিভাবে যেন ভারসাম্য রেখেই ঠোঁট নাড়িয়ে সে অদ্ভুতুড়ে একটা কণ্ঠে গেয়ে উঠল, Twinkle, twinkle, little star, how I know you are monster.
পিছনে অনুরাগরা সকলে থমকে গেল। ভূতের মুভিতে যেমন করুণ সুর শোনানো হয় ভয় দেখানোর জন্য, সাইবানের কণ্ঠটা একদম তেমন শোনালো। ফিসফিসে, কাতর, বিষণ্ণ, বিনোদিত, সব কিছুর অশরীরী মিশ্রণ, সঙ্গে তার চলার বেপরোয়া ভঙ্গি। অনুরাগ না চাইতে একটা ঢোক গিলল। রাতের হালকা আলো সাইবানের লম্বাটে সুঠাম শরীরে প্রতিফলিত হয়ে একটা ভৌতিক আবহ সৃষ্টি করেছে। আফনান আর নীরব হঠাৎ করে অনুরাগের গা ঘেঁষে এসে দাঁড়ালো, যেন তারা এই মুহূর্তে নিজের প্রাণের বন্ধুকেই ভয় পাচ্ছে, বলতে পারবে না কেউই। সাইবান জ্যাকেট খুলে নিতেই ভেতরের ট্যাঙ্ক টপ বেরিয়ে এলো। তার শক্তিশালী বাহুর গড়ন স্পষ্টত চোখে পড়ল। সুঠাম বিস্তৃত পিঠের সাথে কাপড় লেপ্টে থাকায় পেশির গাঁথুনি পরিষ্কার দেখা যাচ্ছে। নড়চড়ের সঙ্গে বাইসেপস ফুলে ফেঁপে উঠছে। জ্যাকেটটা নিজের কোমরে বাঁধল সাইবান। তার অশরীরী সঙ্গীত থেমে নেই। শীষ বাজিয়ে বাজিয়ে সে গেয়ে চলল, Up above the world so high, I will chase you until you die. সাইবানের গলার স্বর অত্যন্ত কর্কশ হয়ে উঠল, নিশাচরের ঘড়ঘড়ে গর্জনের মতন। পা কাঁপল আফনানের। এক পাশ থেকে অনুরাগের বাহু আঁকড়ে ধরে সে ফিসফিস করলো, ওর ওপর জিন আসর করেছে নাকি? ভাই, ও যদি উল্টো ঘুরে আমাদের উপরে ঝাঁপিয়ে পড়ে, আমার কেন যেন মনে হচ্ছে সেটাই করবে। নীরব বলতেই অনুরাগ একই সঙ্গে ভীষণ বিরক্তি এবং অস্বস্তি অনুভব করল। হে রাম, অস্ফুট স্বরে সে বিড়বিড় করল। সাইবান দাঁড়িয়ে নেই। বাড়ির ভাঙা দেয়াল টপকে ইতিমধ্যে ভেতরে ঢুকে গিয়েছে। 5 মিনিটের মতো সবকিছু কেমন থমথমে হয়ে রইল। অতঃপর পিনপতন নীরবতা। সাইবানের সেই অশরীরী সঙ্গীত আর শীষ দুটোই নাই হয়ে গিয়েছে। অনুরাগের ধার ঘেঁষে তখনও সাবধানী ভঙ্গিতে দাঁড়িয়ে আছে সবাই। ব্যাপারটা কি হলো? হঠাৎ এমন পিনপতন নিরাপত্তা? সর দেখি। অনুরাগ দুজনকে ধাক্কা দিয়ে সরিয়ে এগিয়ে গেল। তারাও পিছু নিল দ্রুতই। সকলে দেয়াল টপকে বাইরে ঢুকতেই প্রথমে বিকট একটা গন্ধ নাকে এলো। একটা মৃদু আলো জ্বলছে, সাইবানের ফোনের ফ্ল্যাশের। সবাই নাকে হাত দিয়ে ভুরু কুঁচকে তাকালো। সাইবান মেঝের মাঝ বরাবর উপুড় হয়ে কি যেন দেখছে। নীরব না পারতে একদলা থুতু ফেলে শুধিয়ে বলল, উফ, কি গন্ধ! কি মরেছে? মানুষ। সাইবানের অতি শান্ত ভৌতিক উত্তরে লাফিয়ে উঠল আফনান। বেচারা এক লাফে নীরবের কোলে উঠে পড়ল। অনুরাগ আহাম্মকের মতন হাঁ করে রইল কতক্ষণ। তবে সাইবানকে দেখে মনে হচ্ছে না সে মজা করছে। মাথা কাত করে বন্ধুদের সাথে জল জ্বলে চোখে চেয়ে সে বলল, অনুরাগ নিচের দিকে তাকালো তৎক্ষণাৎ। আবছায় আলো আধারিতে চোখ শুয়ে এসেছে তার। পায়ের নিচ থকথকে জেলের মতন রক্তাভ কিছু অন্ধকারে অবশ্য ভালো দেখাচ্ছে। ঝট করে পিছনে গেল অনুরাগ। এসব কি? কাঁপা কাঁপা গলায় নীরব বলে উঠল, শ্শ্, যেখানে আছিস ওখানে দাঁড়িয়ে থাক। খবরদার এক পাও নড়বে না। ফিস ফিস করে উঠে দাঁড়ালো সাইবান। ফোনের ফ্ল্যাশ লাইটটা চারিদিকে ঘুরিয়ে নিল। তখনই দেখা মিলল অনাকাঙ্ক্ষিত দৃশ্যের। বাড়ির অপর পাশের ভাঙা দেয়ালের কাছে একটা পুরাতন চৌকির উপর তাস ছড়ানো। সেই চৌকির নিচে বস্তার মতন কি যেন পড়ে আছে। ভালো মতো তাকানোর পর বোঝা গেল কোনো বস্তা নয়, মানুষের লাশ উপুড় হয়ে পড়ে আছে। সেটার মাথার দিক থেকে রক্তধারা বয়ে গিয়ে অনুরাগের পায়ের কাছে অবধি পৌঁছেছে। এখন জমে থকথকে হয়ে আছে। গা গুলিয়ে উঠল সবার। শরীরে যেন কাঁটা দিয়ে গেল। মুখ চেপে বমি আটকাল অনুরাগ। নীরব আর আফনান একে অপরকে জাপটে ধরে রাখল। বন্ধুর সামনে মান ইজ্জত চলে যাবে বিধায় ছুটে পালাতে পারছে না। একমাত্র সাইবান সুঠাম শরীরে দণ্ডায়মান। বোটকা গন্ধটা আটকানোর জন্য পকেট থেকে একটা রুমাল বের করে নাকে চাপল সে। কি হয়েছে এখানে? অনুরাগ ফিসফিসিয়ে উচ্চারণ করলো, যেন তার কণ্ঠস্বর জোরালো হলে মৃতদের বিরক্ত করা হবে। সাইবান প্রথমটায় জবাব না দিয়ে ফ্ল্যাশ লাইট ঘুরিয়ে অন্য পাশে দেখল।
একটা ন্যায়, দুটো লাশ, আর একটা দেয়ালের কোণায়। শরীর অর্ধ উলঙ্গ, মাথাটা বুঝি অর্ধেক মাটির মাঝেই পুঁতে রাখা। দৃশ্যটা বীভৎস হওয়ায় সে দ্রুত ফ্ল্যাশলাইট সরিয়ে ফেলল, বন্ধুদের দেখার সুযোগ দিল না। অবশেষে সে উত্তর করল, কি হয়েছে জানি না, তবে যা হওয়ার আমরা আসার আগে হয়ে গিয়েছে। সাইবান কথাটা শেষ করতেই বাইরে থেকে গাড়ির ইঞ্জিনের শব্দ ভেসে এলো। তাদের গাড়ি পার্ক করে রাখা, এক্ষেত্রে সেটা নয়, ভিন্ন কোনো গাড়ি। মুহূর্তেই সতর্ক হয়ে পড়ল প্রত্যেকে। আফনান কেঁদে উঠল, এই ভাই, পুলিশ নাকি? আমরা তো কিছুই করলাম না, এখন যদি বিনা দোষে জেলে ভরে দেয়? বাইরে গাড়িটা ব্রেক কষে থেমেছে। দরজা খোলার ধূপধাপ আওয়াজ, পদশব্দ, তারপরই এক অতি পরিচিত মেয়েলি কণ্ঠস্বর, তেজি এবং আতঙ্কিত। আলাদিন! এক সেকেন্ডের জন্য জমে গেল সাইবান। মনে হলো বুঝি তার জগৎ থমকে গিয়েছে। হৃদযন্ত্র অস্বাভাবিকভাবে স্পন্দিত হলো। পায়ের শব্দটা এগিয়ে আসছে, কাছে। বাড়ির বারান্দার ভেতরে উঠে পড়েছে। আর দাঁড়িয়ে থাকতে পারল না সাইবান। ওই অবস্থায় লাফিয়ে সবকিছু টপকে ঠিক প্রবেশ মুখের কাছে এসে পড়ল। বাইরে থেকেও ফ্ল্যাশের আলো আসছে। সেই ফ্যাকাশে আলোয় পরিষ্কার হলো ইরামের মুখটা। হন্তদন্ত হয়ে ছুটে এসেছে ঝোলায় বোঝাতে। সবুজাভ একটা কামিজ পরনে, ওড়না কাঁধের একপাশে, চুলগুলো টাইট করে খোপা বাঁধা। ইরাম একা নয়, তার পিছনে ইহানের অবয়ব স্পষ্ট। বোনকে এখানে নিয়ে এসেছে সেই, বুঝতে রকেট সায়েন্সও জানার প্রয়োজন নেই কারো। সাইবানের ভয়ানক রাগ হলো, হাতের মুঠো শক্ত করে ফেলল সে। ভুরু জোড়ার তীব্র কুঞ্চনে পিয়ার্সিং খানিক দুলে উঠল। ইরাম ভেতরে ঢুকে খানিকটা আগ্রাসী কণ্ঠে বলতে গেল, তোমাকে মানা করেছি না? আমার কথা কেন শুনতে চাও না তুমি? বিপদে চাপানোর এত শখ কেন তোমার? খবরদার বলছি, যদি আর একবারও নিজের বকুনি সম্পূর্ণ করতে পারল না ইরাম। নাকে বোটকা গন্ধটা গিয়ে লাগলো, শরীরে ঠুকঠাক ঢুকতেও পারল না সে। না দেখে জমাট বাঁধা রক্তের উপর পা দেওয়ার আগেই হুট করে একটি বলিষ্ঠ বাহু এগিয়ে এলো। কি হলো ইরাম বুঝতেও পারল না, শুধু অনুভব করলো তার পা জোড়া শূন্যে ভাসছে। নিজের কাঁধে তুলে নিল সাইবান। ইরাম ঝুলে পড়ল, তার পা এবং হাত জোড়া অসহায়ের মতন দুলতে লাগলো সহায়। ছটফট করে উঠল সে, সাইবানের পিঠে কিল বসিয়ে বলল, এই ছেলে, নিচে নামাও। কি আশ্চর্য! নিচে নামাও আমাকে এক্ষুনি। সাইবান ইরামকে ভালো মতো নিজের কাঁধে চেপে ধরে অন্য হাতে ফ্ল্যাশলাইট ধরে সকলের গর্জে উঠল, আউট রাইট নাও। সে নিজেই সবার আগে ভেতর থেকে লম্বা পা ফেলে বাইরে বেরিয়ে এলো। ইরামকে এক মুহূর্তের জন্য নিচে নামালো না। সাবধানে রক্ত টপকে বারান্দা বয়ে শেষমেশ নিচে চলে এলো। ইরাম তখনও তার ঘাড় চেপে ধরে প্রতিবাদ করে যাচ্ছে। ইস, কি অসভ্য ছেলে! আমার কথা কানেই যায় না। নামাও। সভ্যতা তো নেই, এখন লজ্জা শরমও গুলে খেয়েছো। আলাদিন, আমি হাঁটতে জানি, নামাও আমাকে। সাইবান হুট করে নিজের অন্য হাতটা তুলে ইরামের কোমর বরাবর আলতো একটা চাপড় দিয়ে বলে উঠল, কাঁধে পা রাখতে হবে কেন? দরকার হলে এই পা আমার বুকে রাখুন, তবু আমার কাঁধে লক্ষ্মীটি হয়ে থাকুন। এই কাজ জোরে নিজের দুনিয়ার ভার বহন করতে জানে। ইরামের গাল লালচে হয়ে উঠল। এত জরুরি মুহূর্তেও সে কেমন সিঁথিতে গেল সাইবানের স্পর্শ পেয়েই। পিছনে পিছনে ততক্ষণে অনুরাগ, নীরব, আফনান আর ইহানও বেরিয়ে এসেছে। প্রত্যেকের মুখ ভীষণ রকমের থমথমে। ইরাম কোনোভাবে ইজানকে রেখে গাড়ির ড্রাইভার আর ইহানকে নিয়ে সাইবানকে থামাতে এসেছে, এটা স্পষ্ট। সাইবান ইরামকে নামালো না যতক্ষণ না গাড়ির কাছে পৌঁছালো। দরজা খুলে ভেতরের প্যাসেঞ্জার সিটে অর্ধাঙ্গিনীকে বসিয়ে তারপরই ক্ষান্ত দিল সে। জিজ্ঞেস করলো, পোটলা কার কাছে? চোখ মুখ কুঁচকে ফেলল ইরাম। আম্মু আর সুগন্ধাকে ডেকে রেখে এসেছি। তুমি কি আর আমাকে একদণ্ড শান্তি দিয়েছো? এবার শান্তি করুন। সাইবান বাইরে বেরোতে নিচ্ছিল, কিন্তু ইরাম তার হাত খামছে ধরল। এই, বিষয় বদলাবে না। ওখানে কি করছিলে তুমি? কেউ তো নেই,
আর এই বিশ্রী গন্ধটা কিসের? এখনো নাকে আসছে আমার। ছি, কি করেছো তুমি, সত্যি করে বলো। একটা বাঁকা হাসি ছড়িয়ে পড়ল সাইবানের ঠোঁটে। ঝুঁকে এসে ইরামের চোখের পানে চেয়ে আবেশিত মৃদু গলায় সে বলল, কিছু না করতে পারার আফসোস করছি। আলা, ইরামের ঠোঁটে বৃদ্ধাঙ্গুল চেপে ধরল সাইবান। বরফে পরিণত হলো রমণী। ড্যাব ড্যাব করে চেয়ে থাকলো। সাইবানের আঙুল তার ঠোঁট দারুণভাবে স্পর্শ করলো। ছোঁয়া বুলিয়ে একেবারে ঠোঁটের কোণে এসে থামলো। জলজলে চোখে চেয়ে ঘোষণা করলো, কোনো অপবিত্র গন্ধের অধিকার নেই আপনার নাকে প্রবেশ করার। আপনার গ্রহণ করার সুবাসের নাম লেখা থাকবে শুধু আমার। আন্ডারস্ট্যান্ড? আরেক দফায় অর্ধাঙ্গিনীকে বাকরুদ্ধ করে দিয়ে সাইবান আলতো করে তার গালে নিজের ঠোঁট ছুঁয়ে দিল। রিল্যাক্স মাই প্রিশিয়াস, আই এম রাইট হিয়ার উইথ ইউ। ফিসফিস করল সে। অতঃপর গাড়ি থেকে মুখ বের করে বাইরে দাঁড়ানো সকলকে দেখল। তার দৃষ্টি মিলিত হলো অনুরাগের সঙ্গে। গভীর গলায় সে আদেশ ছড়ল, পুলিশকে কল করো।